আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি তাদের আসলে শো মিস করার অনেক চান্স আছে। এই জন্য আমি সবসময় বলি যে আমাদের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করেন ডেফিনেটলি আপনার এই শো মিস করার কোনো চান্স নাই। এটি একটি ইমেল এবং ইমেইলে যিনি লিখেছেন তিনি শুরু করেছেন যেভাবে সেভাবেই পড়ছি। কেমন আছেন রাসেল ভাই? জানি আপনি সবসময় ভালোর দলে। যাই হোক, এবার মূল কথায় আসা যাক। আমি পেশায় একজন ড্রাইভার। আমি অ্যাম্বুলেন্স চালাই, ঢাকাতেই থাকি। অ্যাম্বুলেন্স চালক বলে আমার কোনো প্রকার ভয় ছিল না। জীবনে কতবার মর্গ থেকে মরা লাশ নিয়ে কত জায়গাতে গিয়েছি, কিন্তু কখনো ভয় পাই নাই। আপনি জানেন অ্যাম্বুলেন্সের সাথে একজন হেল্পার থাকে। বরাবরের মতো সেদিনও আমার হেল্পার ছিল। এইবার মূল ঘটনায় আসি। ঘটনা ঘটেছে 2013। সেদিন ছিল শুক্রবার। তাই আগের দিন রাতে ঢাকা উত্তরা আধুনিক হসপিটাল থেকে একটা লাশ নিয়ে কুমিল্লা দিয়ে লাশটা কুমিল্লায় রেখে ঢাকায় ঢুকতে ঢুকতে ভোর হয়ে যায়। তখন আমি কোনো রকমভাবে গাড়িটি ঢাকা মেডিকেল কলেজের পাশেই পার্কিং করে হেল্পারকে বললাম, ঠিক আছে, তুই ভালোভাবে গাড়িটা লক করে বাসায় চলে যা, আর ফোন বন্ধ করবি না, আমি কল দিলে চলে আসবি। আমার কথা শুনে হেল্পার মনটা খারাপ করে বলল, ওস্তাদ আজকে শুক্রবার, বিকেলে একটু ঘুরতে যাব। আমি বললাম, বেশি কথা না বলে চলে যা, সময় মতো তোকে ফোন দেব। হেল্পারকে বিদায় করে আমিও চলে গেলাম আমার বাসায়। বাসায় ফিরে গোসল করে ঘুম দিলাম, মোবাইলটা অন করে শুয়ে পড়লাম। ঘুমানোর কিছুক্ষণ পরেই আমার মোবাইলটা বেজে ওঠে। তাই ঘুমের মাঝে এই ফোনটা রিসিভ করি। ফোনের ওপার থেকে বলে, লাশ নিয়ে যেতে হবে, আপনি একটু তাড়াতাড়ি গাড়িটি নিয়ে চলে আসেন ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আমি ওকে বলেই তাড়াতাড়ি করে বিছানায় উঠে ফোন করতে করতে আমার হেল্পারকে ডাকি। প্রথমবার ফোন রিসিভ করেনি আমার হেল্পার, তাই আমি জামা কাপড় পরতে পরতে আবার ফোন করি হেল্পারকে। তখন সে ফোনটা রিসিভ করে। আমি আমার হেল্পারকে বলি, তুই তাড়াতাড়ি মর্গে চলে আয়, আমি গাড়ি নিয়ে মর্গে যাচ্ছি। হেল্পার ওকে বলেই ফোনটা কেটে দিল। আমি মর্গে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে আমার মোবাইলে আসা নম্বরটাতে কল করি। ঠিক তখনই ফোন রিসিভ করে ওই লোকটা আমার অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আজকে শুক্রবার, তাছাড়া আমি ঘুমিয়েছিলাম, ভাড়া মারার ইচ্ছে ছিল না, কিন্তু আপনার বারবার অনুরোধের কারণে আমি এসেছি। ঠিক আছে, আপনি আমার সাথে কথা বলেন, লাশ যাবে কোথায়, কিভাবে মারা গেছে আর কখন মারা গেছে। লোকটাকে জিজ্ঞেস করতেই খুব বেশি জোরে কান্না করতে থাকে আর বলতে থাকে যিনি মারা গেছেন উনি নাকি তার পিতা। কান্না করে বলতে থাকেন, আমার বাবা জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে জখম করে ফেলে যায়। ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এই সুযোগে শত্রুরা আমার বাবাকে এইভাবে কুপিয়ে মারাত্মক আহত করেছে। এলাকার কিছু লোকজন তাড়াতাড়ি করে প্রথমে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছেন যে আপনারা তাড়াতাড়ি এখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান, এখানে চিকিৎসা করা সম্ভব না। তারা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠানোর নির্দেশ দেন। গতকাল সকালে লাশ মর্গে পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত লাশ নিয়ে আমরা গ্রামের বাড়িতে যেতে পারি নাই, শুধুমাত্র ফরেনসিক রিপোর্টের জটিলতার কারণে। তাছাড়া গতকাল অনেক বেশি লাশ থাকার কারণে আমাদের লাশের ময়নাতদন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আজকে শুক্রবার জুম্মার নামাজের পর লাশ পাবো বলে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। তাই আমরা গাড়ি রেডি করে রাখছি। কথাগুলো বলতে বলতেই মসজিদের মাইকে জুম্মার নামাজের আজান শুনতে পাই। ততক্ষণে আমার হেল্পার চলে আসে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে। আমি আমার হেল্পারকে গাড়িতে বসে থাকার জন্য বলে গেলাম মেডিকেলের বাইরে। ঘড়ি ধরে 40 মিনিটের মাথায় হেল্পার আমাকে ফোন করে খুব কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, ওস্তাদ আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন, আমার একা একা খুব ভয় লাগছে। আমি হেল্পারকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস কেন? আমি মর্গ থেকে বের হওয়ার সময় দুটি লাশ দেখে আসছি। ফরেনসিক বিভাগের ঠিক পূর্ব দিকে একটা খোলা ঘর আছে, যেটাতে শুধু ওপরে টিন লাগানো, চাল আছে, আর কোনো কিছু নেই, পুরোটা খোলা। বলে রাখা ভালো, ঢাকা মেডিকেল মর্গটা একটা সাইডে হওয়ার কারণে লোকজনের আনাগোনা খুবই কম। মর্গের দিকে যেতে একটা রাস্তা দিয়ে যেতে হবে, আবার বের হতে হলে সেই একই রাস্তা দিয়ে বের হতে হবে।
শুক্রবার হওয়ার কারণে লোকজন ছিল না মর্গের আশেপাশে, শুধু দুজন মাত্র লাশ কাটা লোক আর একজন বুড়ি করে খালা ছিল। কিন্তু লাশ কাটা লোক দুজনে একসঙ্গে বসে গল্প করছিল ওদের রুমে বসে। তাই আমি যেখানে অ্যাম্বুলেন্সটা পার্ক করে রেখেছি সেই জায়গাটি ঠিক লাশ কাটা ঘরের পেছনে একটা জায়গা আছে যেখানে সব লাশের গাড়ি পার্কিং করে রাখে। তো আমার হেল্পারের ফোন শুনে কেন যেন একটু সন্দেহ হলো, তাই আর দেরি না করে সোজা মর্গে চলে আসি। দেখি গাড়িতে বসে কাঁপছে। জিজ্ঞাসা করতেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে বারবার বলতে থাকে, ওস্তাদ আপনি চলে যাওয়ার পর আমি গাড়িতে গান ছেড়ে বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই হোগলা পাতায় মোড়ানো একটা লাশ নিয়ে চলে আসে একটা লোক। আমি একটু কৌতূহল বশত লাশের কাছে গিয়ে দেখার চেষ্টা করি। একটু পরে রুম থেকে বের হয় একটা বুড়ি, সাথে দুজন পুলিশ ও লাশের লোক। পাতায় মোড়ানো লাশটা খুলে বুড়িটা পুলিশকে বলছে, আর পুলিশ তার হাতে থাকা ডায়েরিতে নোট নিচ্ছে। আমি কাছে গিয়ে লাশের দিকে তাকিয়ে দেখি 10 কিংবা 12 বছরের একটা মেয়ের লাশ। মাথার অংশ পুরো থেতলে গেছে, পেটের ভুঁড়ি বের হয়ে গেছে, ভয়ানক দেখতে লাশটি। তাই আর দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে আবারও গান শুনতে থাকি। গানের আওয়াজ খুব কম থাকায় গাড়ির পেছনে 2 বার আওয়াজ শুনতে পাই। আওয়াজ ঠিক এরকমই ছিল যে গরু জবাই করার সময় যেরকম আওয়াজ আসে সেই রকম একটি আওয়াজ আমি শুনতে পাই, ক্লিয়ার শুনতে পেয়েছি। তাই আমি আপনাকে তাড়াতাড়ি ফোন দেই, আপনি চলে আসেন, ভয় লাগছে এটা বলে। হেল্পারের কথা শুনে তাকে আমি ধমক দিয়ে বলতে থাকি, কোথায় আওয়াজ? এমনি একটা ফালতু কথা বলছিস? এরকম করলে তুই চাকরি করতে পারবি না। মনে সাহস না থাকলে লাশের গাড়িতে চাকরি করা যায় না। আমি তাকে রেডি করার জন্য আমরা কিছুক্ষণ পরেই লাশ নিয়ে রওনা হব। 10 মিনিট পরেই লাশের লোক আমাকে ফোন করে বলে, ভাই যে পরিমাণ গরম পড়েছে, তাছাড়া 2 দিন ধরে মর্গে পড়ে আছে লাশ। আমি তাকে বললাম, ঠিক কিছু করার নাই, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে বের করে নিয়ে আসেন, তাড়াতাড়ি বের হব এখান থেকে। তার কিছুক্ষণ পরেই পুলিশের কাগজপত্র, ফরেন্সিক বিভাগের ডাক্তারের সার্টিফিকেট সহ লাশ কাটা ঘর থেকে লাশ নিয়ে বের হচ্ছে তার ছেলে। আমি গাড়ি নিয়ে মর্গের গেট বরাবর প্লেস করলাম। প্রথমে লাশটাকে একটি কাঠের কফিনে ঢুকিয়ে তারপর গাড়িতে তুলতে হবে। কফিন খুলে লাশ কাটা লোক দুজনে মিলে লাশটি কফিনে ভরে উঠিয়ে দিল। লাশটি কফিনে ঢুকানোর সময় ভালোভাবে লাশের দিকে তাকিয়ে দেখলাম গলার নিচে ঠিক বুকের ওপরে একটা কোপের দাগ, যেটাতে হামলাকারীরা কুপিয়ে মারাত্মকভাবে আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়। লাশের পুরো শরীরে রক্ত ছিল, কিন্তু গত 2 দিন হয়েছে বলে শরীরের সাথে রক্তগুলো শুকিয়ে গেছে এবং সেগুলো কালো হয়ে গেছে। পুরো লাশটি কেমন যেন কালো। লাশের পুরো শরীর ফুলে চেনা যাচ্ছে না, খুবই ভয়ানক দেখতে লাশটি। তাছাড়া লাশটাতে পচন ধরেছে, ফলে প্রচুর গন্ধ বের হচ্ছিল এবং আমি শরীর থেকে সেই গন্ধটা পাচ্ছিলাম। যাই হোক, সব কাগজপত্র ঠিকঠাক করে আমরা রওনা হলাম। তখন ঘড়িতে বিকেল 4টা বেজে গেছে। মেডিকেল মর্গ থেকে বের হয়ে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া পার করে শাহবাগ চত্বরে এসে অ্যাম্বুলেন্সটি সাইড করলাম। আমার অ্যাম্বুলেন্সে থাকা লাশের বড় ছেলেকে বললাম, ভাই লাশ থেকে প্রচুর গন্ধ বের হচ্ছে, এই অবস্থায় চলতে থাকলে আমি বমি করে দেব, অনেক দুর্গন্ধ, পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে আসছে। আপনি গাড়ি থেকে নেমে কয়েকটি বডি স্প্রে আর কিছু আগরবাতি আর আতর নিয়ে আসবেন, না হলে এই লাশটি নিয়ে সিরাজগঞ্জ যাওয়া সম্ভব হবে না। তারপর লোকটা আমার কথা মতো সবকিছু নিয়ে আসলো। আমি গাড়িতে আগরবাতি জ্বালিয়ে পুরো গাড়িটা স্প্রে করে পুনরায় রওনা দিলাম। ঢাকা থেকে বের হতেই আশুলিয়া যখন পৌঁছাই তখন সন্ধ্যা। শুক্রবার হওয়াতে রাস্তা একদম খালি ছিল। আমি খুব দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছি, কিন্তু লাশের গাড়ি বলে কথা, দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছি কিন্তু গাড়ি একেবারেই ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল। আমি আমার মতো করে গাড়ি চালাতে থাকি। সাভার, রপ্তানি, জিরানি বাজার, চন্দ্রামোড় পার হয়ে কিছু দূর যাওয়ার পর একটা ব্রিজ আছে। সেই ব্রিজে ওঠার সময় হঠাৎ করে আমার অ্যাম্বুলেন্সের গিয়ার কাজ করে না। অনেক চেষ্টা করে গাড়িটি ওপরে তোলার চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যক্রমে গাড়িটি পেছনে যেতে থাকে। তখন আমি কোনো উপায় না পেয়ে হেল্পারকে বলি, তুই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে চাকাতে একটা সাপোর্ট দে, না হলে গাড়িটি খাদে পড়ে যাবে। হেল্পার তাড়াহুড়ো করে কোনোভাবে সাপোর্ট দিল এবং গাড়িটি থেকে সবাই নেমে পুনরায় রওনা দিলাম। কিছুক্ষণ পর আমার হেল্পার বলে, ওস্তাদ লাশ একা একাই নড়াচড়া করছে আর কফিন থেকে জোরে জোরে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি হেল্পারের কথায় কান না দিয়ে আমি সোজা চালাতে থাকি।
অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈর পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে গাড়ি থেকে একটা কুকুর লাফ মেরে রাস্তায় চলে আসে। আমি কুকুরটিকে বাঁচানোর জন্য গাড়িটির হার্ট ব্রেক করি। আমি নিজেও খুব ভয় পেয়ে যাই। গাড়িতে থাকা লাশের বড় ছেলে গত 2-3 দিন তাদের চোখে কোনো ঘুম ছিল না, তাই গাড়িতে বসে এসির বাতাসে সে একটু ঘুমিয়ে নিচ্ছিল। আমি তাকে ডেকে বলি, ভাই কি ঘুমিয়ে গেছেন নাকি? সে জবাব দেয়, না ঘুমায়নি। আমার দিনে ঘুম হয়নি বলে জানতাম রাতে হয়তো বা চোখে ঘুম আসতে পারে, তাই বেশি করে পান আর সিগারেট 2 প্যাকেট নিয়ে রেখেছিলাম। আমার গাড়ি চালানোর বয়স শুরু থেকেই অ্যাম্বুলেন্স জগতে আছি। জীবনে কতবার কত রকম লাশ নিয়ে কত জায়গায় গিয়েছি, কিন্তু কখনো এরকম কিছু ফেস করিনি। এটাই আমার জীবনে প্রথম ভয় পাওয়ার মতো একটি ঘটনা। আমি বুঝে গেছি যে আজকে অনেক কিছুই ঘটতে পারে। গাড়ি যাচ্ছে যাচ্ছে, এদিকে একের পর এক ঘটনা ঘটতে থাকলো আমার সাথে। রাত যত গভীর হতে থাকে কেন যেন ততই নতুন নতুন এক একটা ঝামেলা ঘটতে থাকে। ভালো গাড়ি ঢাকা থেকে নিয়ে বের হলাম, মাঝপথে আমার গাড়িতে এমার্জেন্সি সাইরেনও বাতি চলে না। আর কিছুক্ষণ পর আমার গাড়িতে থাকা লোকটির মোবাইলে কল আসতে থাকে। যারা কল করছেন তারা সবাই লাশের আত্মীয় স্বজন। জিজ্ঞাসা করে লাশের কবর, জানাজার কাপড় সবকিছু কমপ্লিট, শুধু আপনারা আসলে জানাজা আর দাফন করে ফেলবো। তাদের কথা শুনে আমি আরো জোরে চালাতে থাকি। কিছু দূর যাওয়ার পর আমি নতুন কিছু আবিষ্কার করতে থাকি। গাড়ি চলছে, আমি স্পিডে চালিয়ে যাচ্ছি, তাতে সিরাজগঞ্জ পৌঁছাতে 4 ঘন্টার বেশি লাগার কথা নয়। 4 ঘন্টা চলে যাওয়ার পরও এখনো টাঙ্গাইল জেলা পার হতে পারি নাই। আমি গাড়িতে শুনতে পাই, আমি বুঝতে পারলাম যে গাড়ির চাকা ফেটে এই বিকট শব্দ হচ্ছে এবং কিছু দূর যাওয়ার পরে এই বিকট শব্দটি আমাদের কানে আসে। তাই নিজেই প্রথমে গাড়ির চাকাটা 4-5টা ঘুরে মোবাইল আলো জ্বালিয়ে দেখি গাড়িতে কোনো চাকা ফাটেনি। তাহলে কিসের শব্দ? একটা বিকট শব্দ হয়েছিল একটু আগেই। আমি মন থেকে সবকিছু ফেলে দিয়ে আবার গাড়ি চালাতে থাকি। 10 মিনিট রাস্তা গাড়ি চালিয়ে টাঙ্গাইলের এলেঙ্গা বাজার পার হওয়ার পর ঠিক যমুনা সেতুর আগে ভুয়াপুরের মাঝামাঝি একটি খালি জায়গা আছে, যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই। রাস্তার পশ্চিমে শুধু গাছ আর পূর্ব দিকে রেল লাইন। রাত তখন 12টার ঘরে। বাইরে জ্যোৎস্নার আলোয় ঝলমল করছে পুরো দিক। হঠাৎ করে আবারও বিকট শব্দ কানে আসে। তখন কিন্তু আমি গাড়ি না থামিয়েই টানতে থাকি সামনের দিকে, কিন্তু গাড়ি একদমই সামনে যাচ্ছে না। বুঝতে পারলাম যে এবার সত্যি চাকা ফেটে গেছে। তাই গাড়িটি সাইড করে হেল্পারকে বললাম, নেমে দেখ কি অবস্থা। হেল্পার আমার কথা শুনে মনটা খারাপ করে, বলে, ওস্তাদ আমার খুব ভয় লাগছে, আমি একা নামতে পারবো না। আমি তখন বলি তাকে যে, ভাই লাশটি আপনার বাবার, আপনি যদি এরকম করেন তাহলে কিভাবে হবে? কিন্তু লোকটিও নামতে রাজি হচ্ছে না। আপনিও নামুন, হেল্পারও নামুক একসাথে। আমি বলার পরেও নামতে রাজি হচ্ছে না। তারপরেও আমি বারবার বলার পরে আমরা সবাই নেমে যাই গাড়ি থেকে এবং পেছনের সাইডে বাম পাশের চাকা দেখলাম যে ফেটে গেছে, রিম থেকে টায়ারটা বের হয়ে গেছে। আমি ঠিক হেল্পারকে বললাম তাড়াতাড়ি করে চাকাটা খুলে ফেল আর যে আলাদা চাকাটা আছে সেই চাকাটা লাগিয়ে ফেল। বলেই আমি একটুখানি বাথরুমের জন্য গিয়েছি। এদিকে হেল্পার আমাকে ডাকতে শুরু করে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, সমস্যা কি, ডাকছিস কেন? হেল্পার জবাব দেয়, গাড়ি থেকে লাশের কফিনটা বের না করলে এই চাকা বের করা সম্ভব হবে না। আমি কিছুক্ষণ চিন্তা করছি কি করা যায়। চিন্তা করেও লাভ নেই, করতে হবে। তাই আর দেরি না করে সোজা কফিনটি নামানোর চেষ্টা করি, কিন্তু কফিনটি এক চুলও নড়ে না। অনেকবার চেষ্টা করার পরেও নামাতে পারি না কফিনটি। তারপরে এক সময় নিচে নামাতে সমর্থ হই এবং কফিনটা রেখে একটা এক্সট্রা চাকা লাগানো হচ্ছে। এরই ফাঁকে আমি পাশে থাকা রেল লাইনে গিয়ে বসি এবং মোবাইলটা টিপতে থাকি। হঠাৎ চোখে পড়ে লাশের কফিনে দেখি দুটি শেয়ালের মতো দেখতে মুখ এবং ঘোড়ার পিঠে অনেক লম্বা লম্বা পশমের দুটি শেয়াল কফিনের মুখ দিয়ে লাশটি কামড়ে খাচ্ছে। আমি তখন দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমরা দেখো না শিয়ালে কফিনে লাশ খাচ্ছে? তখন তারা অবাক হয়ে বলতে থাকে, আপনি শিয়াল দেখেছেন? এখানে তো কিছুই নেই। আমি তাদের দুজনের কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। আমি নিজের চোখে কি তাহলে ভুল দেখেছি? এটা কখনোই হতে পারে না। যাই হোক, গাড়িতে চাকা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এইবার লাশটি গাড়িতে তুলে রওনা হব। আমার হাতে থাকা সিগারেটটি মাটিতে ফেলে দেই। তাদের দুজনকে কফিনটি ধরে গাড়িতে তোলার জন্য বলি। আমরা 3 জন মিলে লাশের কফিনটি গাড়িতে তোলার সময় চেষ্টা করি, কিন্তু কফিনটি যতবারই গাড়িতে ঢুকিয়ে ঠেলা দেই ততবারই কফিনটি নিচের দিকে চলে আসে। আমি তখন সূরা পড়ে নিচের গা বন্ধ করে নিলাম। পুনরায় আবার চেষ্টা করে গাড়িতে তুলতে সক্ষম হই।
লাশটি ঢুকিয়ে পুরো গাড়িতে আবারও বডি স্প্রে করে আগরবাতি জ্বালিয়ে গোলাপ জল ছিটিয়ে দিলাম। যমুনা সেতুর টোল প্লাজায় গিয়ে টোল জমা দিয়ে গাড়ি নিয়ে সেতুর ওপরে উঠতে শুরু করলাম। সেতুর মাঝখান বরাবর যাওয়ার পর আমি খেয়াল করি আমার বাম হাতের কবজিতে একটু ব্যথা অনুভব করছি। সাথে সাথে আমার মাথার ওপরে থাকা লাইটটি জ্বালিয়ে দেখার চেষ্টা করি কি হয়েছে। লাইট অন করে দেখতে পাই হাত থেকে তাজা রক্ত বের হচ্ছে। আমি ওদেরকে বুঝতে না দিয়ে গাড়িতে থাকা গামছাটা নিয়ে রক্ত মুছে গাড়ি চালায় সিরাজগঞ্জ শহরের উত্তরে গাজীপুর রোডে চলে আসি। আমি গ্রামের নামটা বলছি না, যাই হোক অবশেষে লাশটি নিয়ে গ্রামে পৌঁছে গেলাম। তখন ঘড়িতে রাত 1:30। তখন থেকেই ঘুমিয়ে আছে গ্রামের লোকজন, হাতে গোনা কয়েকজন দাঁড়িয়ে আছে, সাথে একজন মসজিদের ইমাম সাহেব দেখতে পেলাম। লোকজন গাড়ি থেকে লাশটি নামিয়ে নিল। আর দেরি না করে বললাম, ভাই আমাকে আপনারা বিদায় করেন, আমরা এখনই ঢাকায় যাব। আমার কথা শুনে ভাড়ার টাকা দিলে আমি সোজা গাড়িতে উঠে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইল ঢুকতেই দেখি গাড়িতে কান্নার শব্দ আসছে। আমি অবাক হয়ে গেলাম। সারাদিন যা ঘটেছে, সাথে লাশ ছিল, কিন্তু এখন তো পুরো গাড়িতে আমি, আমার হেল্পার ছাড়া কেউ নেই। গাড়িতে তাহলে এরকম একটা শব্দ হচ্ছে কিভাবে? কান্নার শব্দ হবে কেন? আমি আল্লাহর রহমতে ভালোভাবে এরপরেও ঢাকায় পৌঁছে যাই। গাড়িটি পার্ক করে বাসায় চলে আসি। গোসল করে হালকা খেয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ পরেই শরীরে কাঁপুনি অনুভব করি এবং জ্বর চলে আসে। তো এই ছিল ঘটনা। এবং এই ঘটনাটি খুব অদ্ভুত একটি ঘটনা। আপনি চিন্তা করে দেখুন যে যখন তিনি নিশ্চিত যে আর কোনো ঝামেলা নেই, সব ঝামেলা শেষ হয়ে গেছে এবং গাড়িতে লাশ নেই, এখন নিশ্চিত আর কোনো ঝামেলা হবার সম্ভাবনা নেই, তখনই বাঁধল সবচেয়ে বড় ঝামেলাটি। অদ্ভুত ব্যাপার, কিন্তু একটি খালি গাড়িতে, যে গাড়িটি লাশ বহন করে চলেছে, সেই গাড়িটি থেকে লাশ নামানোর পরে একটা আওয়াজ, কান্নার আওয়াজ। কিভাবে সম্ভব ভেবে দেখুন। সময় ছিল 1955 থেকে 56-র মধ্যে। আমার দাদা তখন ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন নামকরা ব্যবসায়ী। উল্লেখ্য, আমাদের পূর্বপুরুষের আবাসস্থল ছিল মুর্শিদাবাদ। পরবর্তীতে 1981 সালে আমার বাবা বাংলাদেশে আসেন ভাগ্য অন্বেষণে। সেই সময় আমার দাদা মুর্শিদাবাদে কাপড়ের ব্যবসা করতেন। ব্যবসা পরিচালনার সুবিধার্থে আমার দাদা সেই সময় তার দোকানের নিকটবর্তী এলাকায় বাড়ি ভাড়ার সন্ধান করতে থাকেন, কেননা আমার দাদার বাসা থেকে তার দোকানটি ছিল বেশ দূরে। খুঁজতে খুঁজতে একটি সময় সেই দোকান থেকে কিছুটা দূরে একটি বাসা খুঁজে পান আমার দাদা। বাসাটি ছিল একটি কবরস্থানের পাশে। বাসাটির চারপাশ দখল করেছিল ঝোপঝাড় ও বন জঙ্গল। এলাকাটি মোটামুটি নির্জন, তবে বাসাটি আমার দাদুর বেশ পছন্দ হয়, কেননা লোকজন না থাকলেও বাসাটি খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না। অর্থাৎ ইচ্ছে করলেই পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিলেই লোক অনায়াসে সেখানে বসবাস করতে পারবে। আসলে সবাই কি আর লোকজনে ঠাসা ভিড় হই হট্টগোলের মধ্যে বাস করতে পছন্দ করে? অনেকেই নির্জন শান্ত পরিবেশে নিজেদের মতো করে থাকতে ভালোবাসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাড়ির যে মালিক, সে হাজার চেষ্টা করেও অনেকদিন পর্যন্ত বাড়িটা কাউকে ভাড়া দিতে পারেনি। জঙ্গলে ঘেরা ওই নির্জন বাড়িটার বেশ বদনাম হয়ে গিয়েছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক বাড়িটা দেখে লোভ সামলাতে পারেনি। তিনি ছুটির অবকাশ কাটাবার জন্য ওই নির্জন বাড়িটিকে বেছে নিয়েছিলেন, কয়েকদিন শান্তিতে কাটাবেন বলে। কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে বাড়িটির দালানে। প্রথম ব্যাপারটা নিয়ে কেউ তেমন মাথা ঘামায়নি। হতেও পারে রাতের বেলা হয়তো লোকটি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মনে কিছু সন্দেহ দানা বেঁধেছিল, কারণ মৃত্যুর পরেও লোকটি চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল। কিন্তু পরে, মানে বেশ কিছুদিন পর, এক সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে। লোকটি অসম্ভব সাহসী। সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই, কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা শোনা গিয়েছিল, সেটা ছিল রীতিমতো ভয়াবহ। খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে শুতে এসেছিলেন। এ সময় হঠাৎ দেখতে পেলেন ছাই রঙের দাড়িওয়ালা বিশাল এক বুড়ো হাত পায়ে শিকল লাগানো অবস্থায় ঘুমন্ত সৈনিকের পাশে এসে দাঁড়িয়েছে। তার মুখ থেকে কেমন যেন এক ধরনের গো গো আওয়াজ বের হচ্ছিল। সৈনিক পুরুষটি মারা যায়নি, কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল। পরের
পরদিন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সেই বাড়িটি ছেড়ে প্রস্থান করে সেই সৈনিকটির মুখে সব কথা শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়িটির দিকে পা বাড়ালো না। লোকমুখে শোনা গেল, কথা ছড়িয়ে পড়ল যে ভূতের বাড়ি বলে বাড়িটির অপবাদ রটে গেল। বাড়ির যে মালিক সে লোকটি বাড়ি ভাড়ার টাকায় নিজের সংসার চালাতেন, কিন্তু যেই মুহূর্তে এই ধরনের একটা ভুতুরে প্রবাদ ছড়িয়ে পড়ল তারপর থেকে আর কেউই বাড়িটা ভাড়া নিয়ে কয়েকদিন থাকার কথা ভাবতে পারত না। ফলে হলো কি, বাড়িটা সবার কাছে ভূত বাড়ি নামে পরিচিত হয়ে গেল। তবে আমার দাদা ছিলেন ব্যবসায়ী মানুষ, তাই এ সমস্ত ভূতের গাল গল্প বিশ্বাস করলে কি তার চলে? কিভাবে ব্যবসায় লাভ করা যায় এটা ছিল তার প্রধান লক্ষ্য। তাই এই সমস্ত ব্যাপারগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং কুসংস্কার ভেবে উড়িয়ে দিয়ে তিনি সেই বাসাটি ভাড়া নেবার পরিকল্পনা করেন। বাড়িওয়ালা ধরেই নিয়েছিলেন যে এই বাড়িটি কোনোদিনও বিক্রি হবে না, তাই দাদুর এক প্রস্তাবে তিনি বাড়িটি ভাড়া দিতে রাজি হলেন। কিন্তু দাদু নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে চেয়েছিলেন বাড়িটাকে একেবারে কিনে নিতে। তাই অত্যন্ত কম দামে সেই বাড়ির মালিক বাড়িটা বিক্রি করে হাঁফ ছাড়লেন। বাসাটিতে দাদা ও তার পরিবার বর্গের প্রথম দিন নিজের সব জিনিসপত্র গিয়ে উঠল এবং সদ্য কেনা সেই বাড়িটায় তারা থাকতে শুরু করলেন। 4 দিন ধরে নিজের হাতে সবকিছু সাজালেন, নিজের হাত থেকেই সবকিছু করতে হয়েছিল, কেননা তিনি ঠিক করেছিলেন বাড়িটা প্রথমে সাজিয়ে গুছিয়ে নিজে আগে কিছুদিন বসবাস করার পর পরিবারের সবাইকে নিয়ে আসবেন। যাই হোক, 4 দিন পরিশ্রমের পর দাদু বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। খুব একটা খাওয়া দাওয়ার ইচ্ছে হচ্ছিল না। সামান্য রুটি, মাংস আর কপি দিয়ে খাওয়া শেষ করলেন। তারপর ছোট্ট একটা বিছানায় গিয়ে মাথার কাছে বিশাল শেকলের ধরনের একটা জানালা ছিল, সেটাও খুলে রাখলেন। গরমের দিনে সন্ধ্যা রাতে ফুরফুরে হাওয়া বইছিল, দেহেও ছিল অত্যন্ত ক্লান্তি। বাতি নিভিয়ে শোয়ার সঙ্গে সঙ্গে দু চোখের পাতা নেমে এলো ঘুমের রাজ্যে। কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে, হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ এবং অস্বস্তির মধ্যে তার ঘুম ভেঙে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে সামান্য সময় প্রকৃতস্থ হতে লাগে। দাদুর সময় লেগেছিল, তিনি কোথায় কেমনভাবে আছেন এটুকু বুঝতে পারছিলেন না। তারপর তার সবকিছু একে একে মনে পড়ে গেল। তার মনে পড়ে গেল তিনি এসেছেন এক নতুন বাড়িতে। কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা তিনি বোঝার চেষ্টা করতে লাগলেন। মিনিট 3 মরার মতো বিছানায় শুয়ে থেকে তিনি বুঝতে চেষ্টা করলেন যে আওয়াজটা অনেকটা শিকলের ঝনঝন আওয়াজের মতো, কিন্তু স্পষ্ট নয়। কে যেন অনেক দূর থেকে শিকল টেনে ধরেছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে পড়েছে। মাথার কাছে জানালার দিকে কেবল আকাশটুকু দেখা যায়। অবশ্য সেই সময় আকাশটা আলাদা করে চেনা যাচ্ছিল না। আকাশের রং, ঘরের রং সেম হয়ে গিয়েছিল। দাদু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন। তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরও একটা জিনিস তিনি অনুভব করলেন, সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আছে। একটা দম বন্ধ করা গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক সময় যখন এইভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা ধীরে ধীরে কমে এলো, হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শিকল বাঁধা একটা অশরীরী হালকা ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে। হাত নেড়ে সেই ছায়ামূর্তিটা কি যেন বলতে চাইছে। মূর্তিটার দুটো চোখ আর মুখ থেকে জ্বলন্ত আগুনের আভা যেন ঠিকরে বেরিয়ে আসছে। দাদু প্রচণ্ড সাহসী, তিনি সেই সময় আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। ধীরে ধীরে ছায়ামূর্তিটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এমন সময় দাদু বিছানায় শুয়ে ভাবতে লাগলেন, এটা কি, কোন ধরনের দানব, ঠিক কোন অসৎ মানুষ ওইভাবে সাজগোজ করে তাকে ভয় দেখাতে চাইছে। শুয়ে শুয়ে এইসব নানান যুক্তি তর্ক যখন তার মাথা জুড়ে ঝড় তুলেছে, তখন তিনি আবার দেখলেন সে ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার রুমে ভেসে উঠেছে। সেই হাতে পায়ে শিকল পরা ছায়ামূর্তিটা ধীরে ধীরে তারই দিকে এগিয়ে আসছে। শেষ পর্যন্ত মূর্তিটা একেবারে খাটের কাছে এসে থমকে দাঁড়ালো। দু চোখ আর মুখের গহ্বর থেকে তখনও সেই লাল আগুনের আভা যেন ঠিকরে পড়ছিল। সে মুখ হাঁ করে হাত পা নেড়ে কিছু একটা বলতে চাইছিল, আর তার হাত নাড়া সঙ্গে সঙ্গে শিকল ঝনঝনা আওয়াজ ক্রমাগত শব্দ তুলে যাচ্ছিল। অন্য কেউ হলে এতক্ষণ নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত, অথবা দুর্বল হৃদয়ের কোনো রোগী হলে নির্ঘাত মৃত্যু হতো। কিন্তু অত্যন্ত সাহসী দাদু সেই সময় তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটার দিকে। এক মাথা রুক্ষ চুলে এবং এক মুখ দাঁড়ি গোঁফ জঙ্গলে মূর্তিটিকে যখন বেশ বিভৎস ভয়াবহ মনে হচ্ছিল। তার ওপর তার হাতের নখগুলো ছিল বেশ বড়, তীক্ষ্ণ আর বড় বড়। এক ধরনের ভয় এলো। এমন সময় আশ্চর্য হয়ে তিনি লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পা
না এগিয়ে এসে ক্রমাগত পিছু হটতে শুরু করেছে। পেছোতে পেছোতে একসময় ঘর পরিত্যাগ করলো। অশরীর মূর্তিটিকে পিছিয়ে যেতে থেকে দাদু ক্ষণিকের অবশ অবস্থা ত্যাগ করে বিছানা ছেড়ে উঠে পড়লেন। তারপর তিনি নিজেও ছুটে ঘর থেকে বাইরে এসে দাঁড়ালেন। অশরীরী মূর্তিটিকে লক্ষ্য করলেন। বারান্দা পার হয়ে মূর্তিটি ধীরে ধীরে নেমে গেল। তারপর লম্বা উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎ করেই কর্পূরের মতো উধাও হয়ে গেল। দাদু ঠিক একবার চিৎকার করে উঠলেন, কে? কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না। উঠোনের যে জায়গায় মূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন। তারপর দুই একবার ডাকাডাকি করেও কোনো উত্তর না পেয়ে বিফল মনোরথে তিনি ঘরের ফিরে শুয়ে পড়লেন। বাকি রাতটা এই অদ্ভুত ব্যাপারটি নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গতরাত্রে ঠিক যে জায়গায় মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলেন, কিন্তু দিবালোকে কোনো কিছুই তার অস্বাভাবিক মনে হলো না। দাদু পরের দিন এই ঘটনাটি কাউকে জানালেন না। স্বাভাবিকভাবেই গেলেন ব্যবসার কাজে, যেন কিছুই হয়নি। সারাদিন ব্যবসার কাজ শেষ করে রাতের বেলায় ফিরে আসলেন। তিনি বিছানায় শুতে গেলেন। তখনই একবার গতরাতের কথা চিন্তা এলো, কিন্তু ঘটনাটি তিনি তেমন কোনো আমল দিলেন না। ভাবলেন অত্যাধিক চিন্তাগ্রস্ত থাকার কারণে আধা ঘুম আধা জাগা অবস্থায় কি দেখতে কি দেখেছেন। বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। ভয় ডর না থাকার জন্য কিছুকে অলিক বলে উড়িয়ে দিলেও পরে রাতে কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তারপরে রাতেও সেই একই ব্যাপার। পরপর 3 রাত্রি একইভাবে অশরীরী মূর্তির আবির্ভাব এবং একইভাবে হাত নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের ঠিক একই জায়গায় এসে মিলিয়ে যাওয়া দেখে দাদুকে খুব ভাবিয়ে তুলল। তিনি কিছুতেই এর ব্যাখ্যা নিয়ে বুঝতে পারছিলেন না এটা কেমন করে হয়। চতুর্থ দিন সকালে দাদু কিন্তু আর নিছক কল্পনা বলে সবকিছু উড়িয়ে দিতে পারলেন না, আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না। তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে কিছু অনুসন্ধানের আছে, নিছক মায়া বা জাদুবিদ্যা নয়। আর সত্যিই যদি এটা কোনো ধরনের জিন হয় তাহলে নিশ্চয়ই সে কিছু বলতে চাচ্ছে। আর সব থেকে তার নিকটে আকৃষ্ট হলো উঠোনের সেই নির্দিষ্ট স্থানটি। কেনই বা প্রতি রাতে অদ্ভুত এবং বিভৎস আকৃতির সেই মূর্তি বিশেষ একটি জায়গায় এসে হারিয়ে যাচ্ছে? তাহলে কি ওই জায়গাটির বিশেষ কোনো তাৎপর্য আছে? কিছু লুকিয়ে আছে ওইখানে? বিশেষ তদন্ত হওয়ার প্রয়োজন। চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দাদু আর বাড়িতে বসে রইলেন না, চলে গেলেন শহরে। প্রথমে তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে। সব কথা তাকে খুলে বললেন। অন্য কেউ হলে হয়তো পাগলের খেয়াল ভেবে ম্যাজিস্ট্রেট সাহেব উড়িয়ে দিতেন, কিন্তু দাদু ছিলেন বেশ দামি লোক এবং বেশ ভালো একজন ব্যবসায়ী হিসেবে সুখ্যাত। ম্যাজিস্ট্রেটের মতো একজন গণ্যমান্য লোকের সঙ্গে যে তিনি মশকরা করবেন না এটি ম্যাজিস্ট্রেট সাহেব নিজেও জানতেন। কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দাদুর কেনা নতুন বাড়িতে। উঠোনের ঠিক যে জায়গায় অশরীরী মূর্তিটা গত 3 দিন অদৃশ্য হয়ে যায় সেই জায়গায় মাটি খোঁড়া শুরু হলো। অবশ্য বেশি দূর করতে হলো না, সামান্য কয়েক মিনিটের মধ্যেই পাওয়া গেল একটি অসম্পূর্ণ কঙ্কাল। কঙ্কালটির হাত পা শেকল দিয়ে বাঁধা, শেকলে মরচে ধরে গেছে পুরো হয়ে। ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে নিয়ম কানুন মেনে সেই কঙ্কালটিকে যথাযথভাবে কবরস্থ করা হলো। এবং সবথেকে অদ্ভুত ব্যাপার যা হয় তা হলো কঙ্কালটি ভালোভাবে কবরস্থ হবার পর কোনো রাতেই দাদু ঘরের মধ্যে আর সেই ছায়ামূর্তির আবির্ভাব লক্ষ্য করেননি। এরপর দাদু বহুদিন সে বাড়িতে বসবাস করেছেন নিজের পরিবারকে নিয়ে। বহুদিন ধরে তিনি কবরস্থ কঙ্কালটির সন্ধানে খোঁজ খবর করেছেন, কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারেনি ওই বাড়িটিতে কাউকে কোনোদিন কবর দেওয়া হয়েছিল কিনা। কিন্তু ওই গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা যেত অনেক অনেক বছর আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য এভাবে হাতে পায়ে শেকল বেঁধে জীবন্ত কবর দিয়েছিল ইংরেজরা। ঘটনাটি নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালের সময়, কিন্তু সেই ঘটনা সত্য নাকি মিথ্যা তা জানার কোনো উপায় নেই। এরপর থেকে সেই বাড়িতে অনায়াসে বসবাস করেন দাদু এবং তার পরিবার। আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা রাসেল ভাই। পড়ে শোনাবেন, বানানে ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। হাসান জামান, আমনুরা, চাঁপাইনবাবগঞ্জ। তখন আমি ক্লাস 9-এর ছাত্রী। যেহেতু ক্লাস 6-এ আমার সাথে বিরাট সেই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, তাই এরপর থেকে আমি ও আমার পরিবার বেশ
আতঙ্ক নিয়েই থাকতাম। অনেক সাবধানতার সাথেই চলাফেরা করতাম। তখন আমরা 4 তলায় থাকতাম, মানে অল্প কিছুদিনের জন্য বাসাটা বদলাতে হয়েছিল আমাদের। তখন আমরা 4 নম্বর বিল্ডিং এবং 4র্থ তলায় পূর্ব পাশের ফ্ল্যাটে থাকি, এবং আমাদের সামনের বিল্ডিং মানে 3 নম্বর বিল্ডিং এর 4 তলায় থাকতো রাখিরা। রাখি আমার ক্লাসমেট এই জন্য বললাম, কাছাকাছি থাকলেও আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব ছিল না কখনো। যেহেতু পাশাপাশি বিল্ডিংয়ে থাকা শুরু করলাম, কাছাকাছি ছাদ, তাই প্রায়ই ছাদে এসে আমাকে ডাক দিত, টুম্পা, আয় টুম্পা, আসো ছাদে আড্ডা দিই। আমিও যেতাম। স্কুলের পরেও প্রায়ই ছাদে এসে পাশাপাশি গল্প করে যেতাম। আমরা মানে আমাদের পরিবার, আমরা সবাই মিলে জি বাংলায় তখন একটা অনুষ্ঠান দেখতাম, সেটা হলো মিরাক্কেল। অনেকেই জানেন হয়তো এই শোটি কত মজার এবং হাসির। আমরা সপ্তাহে 3 দিন রাত 11:30 অবধি জাগতাম এবং এই শোটা দেখতাম, এবং এত হাসতাম আমরা সবাই মিলে, যা বলার মতো না। বলে রাখি, আমাদের টিভির রুমটি ছিল বারান্দায়, এবং যে রুমে, সেটাই আমি শোটি দেখতাম ফ্লোরে বসে এবং বারান্দার দরজায় হেলান দিয়ে। আমাদের বারান্দা থেকে রাখিদের বাসার ডাইনিংটা দেখা যেত স্পষ্টভাবে। এসব কেন বলছি তা একটু পরেই বুঝতে পারবেন। আমরা একদিন শো শেষ করে দেখি রাখি ওদের ডাইনিং এর জানালায় দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে, কিছু বলল না। পরদিন স্কুলে গিয়ে রাখি আমি যাওয়ার আগেই অন্য সবার সাথে বলছে আমার কথা। কি বলছে তা জানার জন্য গেলে রাখি বলে, এই তোরা এভাবে কি দেখছিস রে, এত হাসছিস? আল্লাহ পাগলের মতো হাসছিস তোরা, জানিস তোদের এই হাসি সবাই শোনে, আমরাও শুনি। যেদিন থেকে আসছি সেই বাসায় সেদিন থেকেই। ও আল্লাহ, এত হাসতে পারিস? আমি বললাম, আরে আমরা তো মিরাক্কেল দেখে হাসছি, দেখে বুঝলি না অনেক মজার শো এটা, পুরো মজার মানুষ একজন মীর। রাখি বলল, হয়েছে, একটু আস্তে হাসিস বুঝলি, লোকে পাগল বলবে। আমি কিছু বললাম না। এভাবে কয়দিন কেটে গেল। আমরাও হাসি আর ও এসে ক্লাসে বলে। আমিও মজাই নেই বিষয়টায়। একদিন বিকেলের কথা, আব্বুর দাওয়াত ছিল, কিন্তু আব্বু একা যাবে না, আমাদের সবাইকে নিয়ে যাবে। তাই আমরা বিকেল 5টায় বের হয়ে যাই বাসা থেকে। দাওয়াত শেষ করে আসতে আসতে 11:55 বাজে, টাইমটা মনে রাখবেন। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে স্কুলে গিয়েই দেখি রাখি মারাত্মক ক্ষেপে আছে। আমি যাওয়ার সাথে সাথে আমাকে বলে উঠল, কিরে তোর সমস্যা কি, কাল আমার সাথে এমন করলি কেন? আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। কি বলিস এইসব? জিজ্ঞেস করলাম রাখিকে। রাখি বলল, তোদের হাসির শব্দের যন্ত্রণায় কাল রাতে 11টায় জানালা বন্ধ করতে আসলাম, দেখি তুই বারান্দার গ্রিল ধরে আমার দিকেই তাকিয়েছিলি। আগে থেকে তোদের বারান্দায় লাইটও জ্বালানো ছিল, তোকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল। কিরে, আমাকে খেয়ে ফেলবি নাকি যে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়েছিলি? খা, এখন খা দেখি আমাকে। আমি পুরোই অবাক ওর ব্যবহার দেখে। ও আমার বান্ধবী না আগেই বলেছি, কারণ ওর ব্যবহার খারাপ, ঝগড়া করে, পড়ালেখাতেও ভালো না, তাই মিশতাম না ওর সাথে। এই বাসায় ওঠার পরেই যাই হোক একটু মিশি। ওর চিল্লাচিল্লিতে ক্লাসে আমার ফ্রেন্ডরা বলল, কি হয়েছে তা নিয়ে পরে কথা বলিস, এখন থাম, ক্লাস আছে। আমি কিছুই বললাম না, শুধু ওর দিকে তাকিয়ে রইলাম, এই ভেবে কি হলো বিষয়টা। ক্লাস শেষে আমি রাখিকে জিজ্ঞেস করলাম, কাল তুই কি দেখেছিস? ও কিছুটা রাগ করে যা বলল, আমি তাতে ভয় পেলাম। ও বলল, তোদের হাসির আওয়াজটা এত বেশি আসছিল যে ভাইয়া পড়তে পারছিল না, তাই জানালা লাগিয়ে দিতে গিয়ে তোকে এই অবস্থায় দেখলাম, যা বললাম। আমি রাখিকে শান্ত করে বললাম, গতকাল আমরা কেউ বাসায় ছিলাম না, রাত 12টায় আসছি, বাসা পুরো ফাঁকা ছিল আর বারান্দায় লাইট অফ ছিল। ইনফ্যাক্ট আমাদের পুরো বাসার লাইট অফ করা ছিল। ও প্রথমে বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করেছে। জানি না ও কতটা ভয় পেয়েছিল, কিন্তু আমি ঠিকই ভয় পেয়েছিলাম, কারণ এমনিতেই আমি তখনও পরিপূর্ণ সুস্থ নই, এবং কবিরাজ বলেছিল আমার সমস্যা দূর হলেও আমাকে দৃষ্টি দেবে কন্যা রাশি, তাই সহজেই পজেস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আর দেরি না করে বাসায় বিষয়টি জানাই। আম্মু বলল রাখির সাথে না মিশতে, যদিও আমার বান্ধবী না, শুধু ওই ছাদেই যা একটু কথাবার্তা হয়। এরপর কিছুদিন কোনো সমস্যাই হলো না, সবকিছু স্বাভাবিক। কি ভাবছেন, এইটুকু ঘটনা খালি বাসায় কাউকে হাঁটতে দেখা বা পরিচিত কাউকে দেখা, এটা বিশাল কিছু না। একটু অপেক্ষা করুন, আসল ঘটনা এখনো বাকি। এরপর প্রায় রমজান মাস এসে গেল।
হঠাৎ রাখিকে আর স্কুলে আসতে দেখা যায় না, মানে ও স্কুলে আসে না। 3 দিন, 5 দিন, 7 দিন হয়ে গেছে স্কুলে আসে না, এমনকি ছাদে তো আসেও না, ডাকেও না। অবশ্য আম্মু না করাতে আমিও তেমন পাত্তা দিতাম না ওকে। স্কুলে রাখির মা এসে বলে গেল রাখি অসুস্থ, আসবে না। আমি অবশ্য স্কুল থেকে ফেরার পথে রাখির মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আন্টি রাখির? রাখির মা শুধু বলল, অসুস্থ। রমজানের ছুটি দিয়ে দিল, বাসায় থাকি। সারাদিন রাখিদের ডাইনিং এর জানালাটা সবসময় খোলা থাকতো, প্রায় 15-20 দিন ধরে সেটা একেবারেই বন্ধ, কখনোই খোলা হতো না। একদিন রাতে 1টা বাজে, হয়তো ঘড়ি দেখিনি, কারণ বিরাট বাতাস শুরু হলো। আমার জামা ছিল বারান্দায় শুকাতে দিয়েছিলাম। আব্বা সন্ধ্যার পর বাইরে জামা কাপড় রাখা পছন্দ করে না, তাই আমি বাতাস শুরু হতেই আব্বাদের রুমে গিয়ে বারান্দা থেকে কাপড় নিয়ে চলে আসবো। ঠিক তখন চোখ গেল ওদের ছাদের কর্নারে। ছাদের কর্নারে প্রায় সকল বিল্ডিং এর একটু নিচু মতন জায়গা থাকে, যেটা বাথরুমের ওপরে হয়। মানে 4 তলায় যারা থাকে তাদের বাথরুমের ওপরে ওই ছোট 4 কোণা দেয়ালটা হয়। আর যারা অনেক পারদর্শী তারা ছাদ থেকে সহজেই সেখানে যেতে পারে এবং বসতেও পারে, কিন্তু সেটা খুবই রিস্কি। যাই হোক, আমার চোখ আটকে গেল সেখানেই, কারণ সেখানে রাখি ছিল এবং রাখিকে দেখলাম ও সেইখানে ছাদের বাইরের অংশে 2 পা ঝুলিয়ে বসে আছে, যেটা সত্যি আমার কাছে ভয়ঙ্কর লাগছিল। এবং একাধারে ও 2 পা দুলিয়ে যাচ্ছিল, আর আমি সেটা দেখছিলাম। তখনই আম্মু এসে বলল, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? সেহরির সময় হয়েছে। আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকিয়ে আছি, কিছু বলতে পারছিলাম না। তাই আম্মু যে কি বুঝলো, আমাকে নিয়ে পানি খাওয়ালো, পরে জিজ্ঞেস করলো। আমি সবটা বললাম। রাত 3টা 20 বাজে, আর কোনো বাতাস ঝড় কিচ্ছু নেই। তখন ভয়ে আমার সেন্স আমি ধরে রাখতে পারিনি। যখন সেন্স আসে, আজান দিয়ে দিয়েছে, আমি সেহরিও খেতে পারিনি। এখানে একটা কথা বলি, অনেকেই বলেন যে রমজান মাসে শয়তান বন্দী থাকে, দূরে থাকে, কিন্তু আমার জীবনের সবচেয়ে কষ্টের ভয়াবহ ঘটনাই ছিল রমজান মাসে। এখন যেটা বলছি সেটাও রমজান মাস। যাক, এরপর ঈদ আসলে আর কোনো সমস্যা তখন হয়নি। প্রায় মাস 1.5 পরে একদিন আমি কাজ করছি, ঠিক তখন রাখির কণ্ঠ শুনতে পেলাম, টুম্পা, আই টুম্পা। 2টা ডাক দিতেই আমি জানালায় গিয়ে দেখি রাখিদের ছাদে রাখি দাঁড়িয়ে আছে। রীতিমতো ভয় ডর নাই, ভুলে গিয়েছিলাম এতদিন হয়ে গেল। ও আমাকে দেখেই বলছে, ছাদে আয়। আমি বললাম, আচ্ছা। ছাদে গিয়ে রাখিকে দেখে অনেক অবাক হলাম, কারণ ও বেশ সুন্দর দেখতে, মানে ফর্সা, লম্বা আর শুকনা করে। কিন্তু এ কে? কালো হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ, গলার হাড় বের হয়ে গেছে। আরো অবাক হয়েছি, ওর ওড়নাটা এমন ভাবে শরীরে জড়িয়ে রেখেছিল, মনে হচ্ছিল কোনো এক গ্রামের মহিলা, যেখানে ও ওড়না ব্যবহার করত কম, আর করলেও অনেক স্টাইলিশ ছিল সে। আমি জিজ্ঞেস করলাম, কিরে, কি অবস্থা তোর, কি হয়েছে? ও ওর মার মতোই একটাই উত্তর দিল, অসুস্থ ছিলাম। ও বলতে চাচ্ছে না দেখে আমি আর জোর করলাম না, যেহেতু এত গভীর সম্পর্ক না আমাদের। তাই টুকটাক কথা বলে চলে যাব, তখন খেয়াল করলাম ওর হাতে একটা ম্যাচ আর অন্য হাতে কিছুটা ধাতব, কিন্তু কি বোঝা গেল না। পরদিন আবারও রাখি ছাদে এসে ডাকে, আমি যাই, গল্প করে চলে আসি। আমি আজকেও দেখলাম ওর হাতে। জিজ্ঞেস করলাম, কিরে রাখি, তোর হাতে ম্যাচ কেন? ও চুপ, কোনো কথা বলল না। এভাবে 3-4 দিন পর একদিন ও আমাকে ডেকে বলল, ছাদের নিচে হাঁটতে যাবি? কিছু কথা তোকে বলবো। আমি বললাম, ঠিক আছে চল। আসলে আমি বুঝছিলাম ওর সাথে খারাপ কিছু হয়েছে, এবং এক ছাদ থেকে অন্য ছাদে কথা বললে কথার নিচ অবধি শোনা যায়, বা শোনা যায় বলেই রাখি নিচে নামতে বলছে। নিচে নেমে দুজন হাঁটতে হাঁটতে আমাদের বন্ধ স্কুলের গেটে গিয়ে বসলাম। আমি কিছু বলতে যাব, তখন রাখি ওর হাত খুলে দেখালো, এই দেখ টুম্পা, এক হাতে ম্যাচ, অন্য হাতে লোহার এই টুকরোটা। আমি দেখে বললাম, কি হয়েছে তোর? তখন রাখি বলল, কাল স্কুল খুলবে, ক্লাসে আগের মতো যেতে পারবো না, বা সবাই সাপোর্ট করবে কিনা জানি না, সবটা সবাইকে বলতেও পারবো না, তাই তোকে বলবো। এই বলে রাখি বলতে শুরু করলো, আমি যে ম্যাথ প্রাইভেট পড়ি এটা তো জানিস। রমজান মাস শুরুর 2 সপ্তাহ আগে একদিন ম্যাথ করতে
লেট হয়ে গিয়েছিল। স্যারের বাসায় মাগরিবের আজান দেয়। আমি যত তাড়াতাড়ি সম্ভব হেঁটে চলে আসছিলাম। আজানের পর যে সময়টা থাকে সেটাকে কাল সন্ধ্যা বা 3 সন্ধ্যা বলা হয়। ওই সময়টা খুবই খারাপ জেনেই চলে আসছিলাম। 2 নম্বর এবং 3 নম্বর বিল্ডিংয়ের মাঝে 5-6 পায়ের ব্যবধান। আমি মাথা নিচু করে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ আমার পায়ের কাছেই কিছু একটা ছায়ার মতো, তবে ছায়ার চেয়েও গাঢ়, এটা দেখে আমি থমকে যাই এবং সেই ছায়া মূর্তিটির মাথার দেখার জন্য আমি ওপরে তাকাতে শুরু করি, কিন্তু কিছুই দেখতে পাইনি। এটা এত উঁচু কিছু একটা যার শেষ দেখতে পারিনি, বরং এত ওপরে তাকানোর ফলে আমি ঘাড়ে ব্যথা পাই এবং সেই সাথে ভয়ও। আমি এক দৌড় দিয়ে বিল্ডিংয়ে ঢোকার রাস্তায় যাই, কিন্তু পা মনে হচ্ছিল কেউ ধরে রেখেছে, আটকে রেখেছে। কতটা দৌড় দিয়েছিলাম মনে পড়ে না, সেন্স হারাই। এদিকে বাসা থেকে আমাকে খোঁজা শুরু করে, কারণ রাত 11টা বেজে গেছে। আমি তখন বাসায় যাইনি। তারা আমাকে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। আমার কথা হলো, আমি তো বিল্ডিংয়ের সামনে রাস্তাতেই সেন্স হারাই। কেউ বিল্ডিং থেকে বের হলেই আমাকে দেখতে পাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি কেন? এরপর তারা নাকি আমাকে খুঁজে পায় রাত 12টায় 2 নম্বর বিল্ডিংয়ের পাশে একদম লাগোয়া একটি বিশাল লেবু গাছ আছে, সেখানে সেই লেবু তলায় আমাকে পড়ে থাকতে দেখেছে আমার ভাই। এরপর আমার জীবনে যা যা ঘটেছে 1 মাসে, যা আমার সারা জীবনটাকে বদলে দিয়েছে, বলেই রাখি কান্না শুরু করলো। একটু থেমে আবার বলা শুরু করলো, বিছানায় সেন্স আসার পর আমার শরীরে অনেক ব্যথা ছিল। মনে হচ্ছিল কেউ আমাকে অনেক পিটিয়েছে। আব্বু আম্মু আমাকে নিয়ে অন্য কিছু সন্দেহ করছে, যেমন আমার সাথে কেউ খারাপ কিছু করে সেখানে ফেলে গেছে কিনা। যদিও এটা সম্ভব না সরকারি কলোনিতে, তারপরেও তারা ভাবছে, আমাকে জিজ্ঞেস করছে, কিন্তু আমি সবাইকে যা দেখেছি তাই বলি। কিন্তু কেউ পাত্তা না দিয়ে খেয়ে ঘুমাতে বলে। সেই রাতেই আমার অনেক জ্বর হয়। আম্মু সাথেই ঘুমায়। জ্বর থেকে উঠতেই 4 দিন। জ্বর থেকে ওঠার পর আমার জীবনটা নরকে পরিণত হয়েছিল। আমার নানা সমস্যা দেখা দিল। আমি একা থাকতে পারতাম না। সবসময় মনে হতো কেউ আছে আমার আশেপাশে, কেউ দেখছে, কেউ সাথে চলছে। এই সবই সবাইকে বলেছি, কিন্তু কেউ শোনেনি। ডাক্তার দেখালো, ওষুধ দিল ঘুমের। যেদিন থেকে ঘুমের ওষুধ খাওয়া শুরু করলাম, সেদিন থেকে শুরু হলো নতুন সমস্যা। রাতে একাই ঘুমাই। এক রাতে মনে হলো আমার বিছানায় আমি ছাড়াও কেউ আছে। শুধু তাই নয়, রাতের কোনো এক সময় আমি অনেক লোমওয়ালা কিছু একটা ফিল করতে পারি। অনেক লোম আছে এমন কিছুর সাথে আমার শরীর ধাক্কা খায়। তখনই ঘুম ভেঙে যায়। চিৎকার করে সবাইকে ডাকি। এভাবে 2 দিন যাওয়ার পর আম্মুর সাথে থাকা শুরু করলাম রাতে। কিন্তু এরপর কিছুটা থেমে কষ্ট আর লজ্জাও পাচ্ছিল রাখি। আমি বললাম, এরপর? রাখি বলল, তুই শুনলে আমাকে খারাপ ভাবছি। আমি বললাম, না। এরপর রাখি বলতে শুরু করলো, ওই রাতে আমি ফিল করি সেই লোমওয়ালা জিনিসটা আমার হাঁটুর ওপর হাত বুলালে যেমন লাগে তেমনটা লাগছিল। আমি ফিল করতে পারছিলাম। কিছু বুঝে ওঠার আগে আমার ঘুম ভেঙে যেত। কিন্তু ওই দিন আমি ফিল করি সেই জিনিসটা আমার সারা শরীরে হাত বুলায়, এবং যখন এমন করে আমি তখন সারা শব্দ করতে পারি না। অবশ হয়ে যেতে থাকে শরীর। চিৎকার করে বিফল হয়ে যাই। আল্লাহকে ডাকলাম। এ কি কষ্ট তা বলে বোঝানো যাবে না। শরীরে মাথায় এত ব্যথা অনুভব করতাম। তখন কিছুক্ষণ পর আপনা আপনি শরীর ছেড়ে দিত এবং আমি ঘেমে একাকার। সেই রাতে আম্মুকে ডাকি, তবে এসব কিছু বলতে পারছিলাম না। কিভাবে বলবো? ক্লাস 9-এ পড়ে এসব কথা মাকে বলতে লজ্জা লাগে। রাত শেষে দিনেও একা থাকতে পারতাম না ভয়ে। সারাক্ষণ আতঙ্কে থাকতাম। একদিন দুপুরে গোসলে গিয়েছি। গোসল প্রায় শেষ, হঠাৎ কারেন্ট চলে গেছে। দিনের বেলা একেবারে অন্ধকার হয়নি, আবছা আলো আছে। ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ঠিক তখনই মনে হলো সেই লোমওয়ালা জিনিসটা আমার পেছনে। আমি আর থাকতে না পেরে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও বলে চিৎকার করে দরজা খুলে বের হয়েছি। ঘরে আমার ছোট বোনটা ছিল, শুধু ওর কাছে এসে ড্রেস পরে বসে আছি। ওকে 1 মিনিট দূরে রাখিনি। এভাবে টানা 7-8 দিন লাগলো। আমার সাথে রাতে দিনে আমি সেই স্পর্শ অনুভব করতে থাকি। আম্মুকে বলিনি, শুধু বলতাম ভয় লাগে, কেউ আছে। এটার ফলে ওই দিন এক হুজুরের কাছ থেকে পানি এনে দিল আমাকে। রাতে খেয়ে ঘুমাতে বলল। ভাবলাম আল্লাহ হয়তো মাফ করবে এইবার, সব ঠিক। কিন্তু সেই রাতে
আমার সাথে যা হলো তা কোনোদিন ভুলবো না, কোনো মেয়ের সাথে যেন এমন না হয় বলে কিছুক্ষণ চুপ থাকে রাখি। টুম্পা, আমার জীবনে এই কত মাস বয়সে এইগুলো দেখা ঠিক হয়নি রে। আমি হয়তো বেশি দিন বাঁচবো না। সেদিন রাতেই আমি সোজা হয়ে শুয়েছি। ভয় পাওয়ার পর থেকেই আম্মু গায়ে হাত দিয়ে রাখি এবং অন্য আরেকটা হাত আমার পেটের ওপরে। সেদিন আমি ঘুমের মধ্যে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম অনেক মোটা, অনেক কালো লোম দিয়ে ঢাকা কিছু একটা আমার পায়ের কাছে এসে বসলো। আর তখনই চোখ খোলা এবং আমার এক হাতে যেটা আম্মুর গায়ে হাত দিয়ে রেখেছিলাম সেটা নাড়িয়ে আম্মুকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ আমি। সেই জিনিসটা আমার পুরো শরীরের ওপরে ভর করে দাঁড়ালো, আমার কানের কাছে গোঙাতে লাগলো, কিছু হয়তো বলতে চাচ্ছিল, কিন্তু আমি বুঝিনি। আমার শরীরে অনেক ব্যথা, আমি চিৎকার করছিলাম। আমার শরীরের সব শক্তি দিয়ে একবার আল্লাহকে ডাকতে চেষ্টা করলাম, আল্লাহ আমাকে বাঁচাও, কিন্তু পারিনি। আমি আমার শরীরের সব জায়গায় খুব ব্যথা পাচ্ছিলাম। সেদিন সেটা শুধু আমিই জানি। এভাবে কতক্ষণ কি হলো আমি জানি না। আম্মুর ডাকে আমার সেন্স ফিরে আসে। তখন আমি ঘেমে একাকার এবং আমার চোখ দিয়ে পানি পড়ছিল। সেদিন আর থাকতে না পেরে কেঁদে আম্মুকে সবকিছু বলি এবং রাতে আমার শরীরে অনেক ব্যথা ছিল, আমার 2 পা ফ্লোরে নামাতে পারছিলাম না। এটা দেখে আম্মু হুজুর ডাকেন, কিন্তু কাজ হয় না। কেউ পানি পড়া দেয়, তেল পড়া দেয়, কিন্তু আমার কোনো উপকারই হচ্ছিল না। শরীর অনেক ক্লান্ত লাগতো, খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। এমন সময় ঢাকার বাইরে থেকে এক হুজুরের খবর পেলাম। একদিনও দেরি না করে বাসায় গেলাম। উনি বললেন যে দুপুরে কি খাবে, কিছু খেতে মন চায়? আমি বললাম কবুতরের মাংস। 3 মিনিট পর এক প্লেট ভাত আর কবুতরের মাংস দিয়ে ভাত দিল আমাকে। আমি তো অবাক। সে বলল, আমি জানতাম এটাই খেতে চাইবে তুমি, আগেই রান্না করিয়েছি আমার স্ত্রীকে দিয়ে। আমাকে বলল খেয়ে ঘুম দাও। আমার আম্মু বলল ও তো প্রায় 1 মাস ঘুমায় না। সেই হুজুর বলল আজ ঘুমাবে। আমি দুপুর 1টায় খেয়ে ঘুমালাম এবং এক ঘুমে কোনো সমস্যা ছাড়াই রাত 9টায় উঠলাম। উঠে শুনি আমার চিকিৎসা শেষ, রাতের খাবার খেয়ে আবার ঘুমাতে বলল। আমি তাই করলাম। পরদিন সকালে উঠলাম। সকালে ওনার বাসা থেকে চলে আসার আগে শুধু বলল আমাকে মাথায় কাপড় দিয়ে চলতে আর সন্ধ্যা মেনে চলতে। এরপর আমরা চলে আসি। আম্মুর মুখে শুনেছি হুজুর বলেছেন 3 সন্ধ্যায় আমাকে এই শয়তানটা একা পেয়েছিল আর নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু নামাজের জন্য একদল হুজুর বাসায় বাসায় গিয়ে ডেকে ঈশার নামাজের জন্য তাগাদা দিচ্ছিল। তারা সামনে পড়ে যায়, তাই সেই শয়তানটি আমাকে নিয়ে যেতে পারেনি। মানুষ জাতির পেছনে লাগবেই, তবে হ্যাঁ, মেয়েকে সাবধানে রাখবেন, সন্ধ্যা মেনে চলতে বলবেন, আর হ্যাঁ, দূর থেকে দৃষ্টি পড়তে পারে, ভয় পাবেন না। এরপর ঢাকা এসে বাসা থেকে বের হওয়া বন্ধ করি। ভয় পাওয়া বন্ধ হয় না, তাই ম্যাচ নিয়ে ঘুরি। রাখির কথা বলা শেষ হলে আমি বললাম এখন তো তুই সুস্থ, তাই না? রাখি বলল আলহামদুলিল্লাহ, তবে ভয় এখনো পাই। আমি ওকে বুঝিয়ে বলি যে ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, আমি সুস্থ আছি, দেখছিস তো। আমার সাথে ঘটা ঘটনা সবাই জানতো, তাই রাখিও জানে। তখন ও বলল আমার তো তোকে দেখলেও ভয় লাগতো। আমি হেসে বললাম আরে ওই সব কিছু না, এখন ঠিক আছি। তোরা ডাইনিং এর জানালা অবধি খুলিস না কেন? তখন রাখি আমাকে চমকে দিয়ে যা বলল, আমার কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা। ও বলল জানালা খুললেই নাকি ও ভয় পেত, কারণ প্রায় রাতেই নাকি রাখি আমাকে দেখতো ছাদে বসে আছি, বাইরের দিকে পা ঝুলিয়ে। বারান্দার গ্রিল ধরে অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে থাকতাম, আর ও নাকি আমাকে দেখে ভয় পেত। আমি তখন বুঝলাম আমাকে দেখলে ভয় পেত মানে সেই ভয়ের সময় না, এই সময় যখন ও অসুস্থ। আমি আরো ভয় পেলাম যে আমি ওকে একদিন এভাবে দেখলাম আর ও আমাকে এভাবে দেখলো কেন। ও অসুস্থ, তাই এটা বললেও আরো ভয় পাবে ভেবে আমি কিছু বললাম না। ও আমাকে রিকোয়েস্ট করলো যাতে কাউকে না বলি, কারণ 8-9 বছর আগের সেই সময় এমন ঘটনা যা আমরা বলতে বা শুনতে লজ্জা পেতাম সহজেই। যদিও কাউকে বলিনি ঘটনা। বাসায় এসে আম্মুকে ওর সাথে দেখার বিষয়টা বলতে আম্মু বলল রাখির সাথে যেন না মিশি। আমিও একটু দূরে থাকার চেষ্টা করলাম। এরপর বেশ অনেক দিন ভালো কাটলো। একদিন আমি এমনিতেই ছাদে গেলাম সন্ধ্যার আজানের আগেই। কি মনে করে গিয়েছিলাম আজও জানি না। আমি রাখি ডাকলেও ছাদে যেতাম না, কথাও কম বলতাম। সেদিন ছাদে উঠে চমকে গেলাম,
দেখি রাখি ছাদের পূর্ব পাশে দাঁড়িয়ে আছে, দেয়ালে পিঠ ঠেকিয়ে। আজব ব্যাপার হলো, আমাদের ছাদে আমি দেখে ওকে ডাক দিতেই ও আমার দিকে ঘুরে তাকালো আর বলল, এই তোর আসার সময় হলো। আমি বললাম, তুই এই ছাদে? রাখি বলল, তোদের বাসায় যাব ভাবছিলাম, তাই এসে নক করলাম, তুই খুলিস না, তাই ছাদে আসছি, ভাবছি আসবেই তো। আন্টি বলল তুই ঘুমাচ্ছিস, তাই ডাকিনি। আমি ভাবলাম আম্মু মিথ্যা বলছে, কারণ আম্মু তো চায় না আমি ওর সাথে মিশি, আর আম্মু তো আসেনি বাসায়। নিচে কার সাথে দেখা হয়েছে রাখির? এই ভেবে রাখির কাছে যাচ্ছি আর কথা বলছি। কয়েক মিনিট হলো, 3-4 মিনিট আমি রাখির কাছে চলে গেছি। ঠিক তখন আম্মু আমাকে এক প্রকার গর্জন দিয়ে ডাকলো। ভয়ে পেছনে তাকিয়ে দেখলাম আম্মু রেগে আগুন। আমাকে বলল, চল এখান থেকে। আমার খারাপ লাগলো রাখির জন্য, যে ওর সামনেই আম্মু এমন না করলেও পারত। আম্মু আমাকে টেনে ছাদের গেটে নিয়ে গেছে। তখন পাশ ফিরে জাস্ট রাখিকে বলবো কাল কথা হবে, তাই তাকালাম। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার শরীরে এখনো কাটা দিচ্ছে, গায়ের লোম দাঁড়িয়ে গেছে লিখতে লিখতে। কেউ নেই সেখানে। এমনকি আমি যেখানে যাচ্ছিলাম আর রাখি যেখানে দাঁড়িয়েছিল, ওই দেয়ালটা হালকা ভাঙা, মানে আম্মু না আসলে আমি ওই ভাঙা জায়গায় চলে যেতাম। হয়তো এরপর কি হতো আল্লাহ জানে। এটা ভাবতেই আজান পড়ে গেল এবং আমার হাত পা কাঁপছিল। আম্মু রুমে এনে অনেক বকা দিতে দিতে লবণ পানি খাওয়ালো। আব্বু জিজ্ঞেস করাতে আম্মু যা বলল তাতে আমি আরও অবাক হলাম, যে আম্মু নাকি আমাকে ছাদের সিঁড়িতে ওঠা দেখেছে এবং অনেকবার ডেকেছে। আমি নাকি সোজাই চলে গেছি, পেছনে তাকাইনি। আম্মুর সন্দেহ হয়েছে, তাই আম্মু ছাদে এসেছে এবং আমি জ্বরে ছিলাম 2 দিন এবং এরপর ছাদে যাইনি প্রায় 1 বছর যতদিন এই বিল্ডিংয়ে ছিলাম। ঘটনাটি এখানে শেষ করতে পারলে ভালো হতো, তবে প্রিয় লিসেনার্স আরও একটু ধরে রাখবো, কারণ ঘটনার শেষ পার্টটা হয়তো আপনাদের আরও বেশি অবিশ্বাস্য লাগতে পারে। তবে শুনুন। 1 বছর পর আমরা আবারও পুরাতন বাসায় ব্যাক করার সময় চলে এসেছে, মানে 5 নম্বর বিল্ডিংয়ের 2য় তলায়। লোক জোগাড় করা হলো, জিনিসপত্র নিয়ে যাওয়া হবে। অনেক কিছুই ছাদ থেকে নিচে ফেলছে, যেমন লেপ, তোশক, এগুলোর ওজন তাই। বিকেল হয়ে গেছে, তাও শেষ হয়নি কাজ। আমি 4 তলা থেকে ওঠানামা করতে পারবো না, তাই আমাকে এই বাসায় রেখে সবাই মাল সামান আনা নেওয়া করছে। একদম সন্ধ্যা প্রায়, তখন আম্মু বলল ওই বাসায় রান্নার দরকার নাই, ফ্রিজ থেকে ইলিশ মাছ নামিয়ে ভুনা করব আর ভাত করব, ওইখানে গিয়ে শুধু খাবো। আমি ভাত করে ফেলেছি, মাছও নামিয়েছি। ফ্রিজ নিয়ে লোক চলে গেল। আমি রান্নাঘরে মাছে হলুদ মরিচ মাখিয়েছি। তখন দেখলাম আম্মু তড়িঘড়ি করে আম্মুদের রুম থেকে কি জানি একটা নিয়ে রান্নাঘর পার হয়ে আমাকে বলল, ছাদে আয় তো একটু। আমি অবশ্য আম্মুর মতোই দেখলাম ভেবে মাছ রেখে হাত ধুয়ে আম্মুর পেছনে ছাদে চলে গেছি। বলে রাখি আমার পাশের ফ্ল্যাট ফাঁকা হয়ে গেছে তখন, আমাদের যাওয়ার 7 মাস আগেই। মানে আমরা 4 তলায় একা। ভাবলাম ছাদ থেকে হয়তো কিছু একটা ফেলতে হবে, তাই ডাকলো। আমি ছাদে গেলাম, আজানও প্রায় শেষ, দূরে আজান হচ্ছে তখনও। ছাদে উঠে আমি দেখি আম্মু ছাদের পশ্চিম পাশে মাথা ঝুঁকে নিচে কিছু দেখছে। আমি বললাম, আম্মু কি হয়েছে আর কত দূর? আম্মুর কাছে যাচ্ছি আর বলছি, ঠিক তখনই আব্বুর আওয়াজ শুনলাম, টুম্পা, আই টুম্পা, কই তুমি? আমি বললাম, আব্বু আমি ছাদে। এটা বলে আম্মুর দিকে যাচ্ছি। আব্বু ধমক দিয়ে বলল, কিরে এখানে কি? আমি আব্বুর দিকে তাকিয়ে বললাম, আম্মু তো ডাকলো। কই তোর মা কই? ওই তো। বলে যেই না তাকিয়েছি ওইখানে দেখি কেউ নেই। এবার আমার বুঝতে বাকি রইল না যে কি হচ্ছে আমার সাথে। এক দৌড়ে আব্বুর কাছে গিয়ে জড়িয়ে ধরে চলে আসতে নেব, ঠিক তখন চোখ আবারও সেই দিকে গেল। তখন আমি আম্মুর মতোই একটা অবয়ব দেখলাম, যেটা আমার চোখের দিকে অনেক রাগ নিয়ে তাকিয়েছিল। এটা দেখে আমি ওইখানেই বসে বমি করতে থাকি। অনেক ভয় পাই, এত বমি করছিলাম। বাসায় এসে হাতে মুখে পানি দিয়ে রান্নাঘরে যেতে আরো অবাক হয়েছি যে ইলিশ মাছ ভিজালাম 7 পিস, দেখি 4 পিস, বাকি মাছগুলো কই? অনেকক্ষণ পর আম্মু এসে এসব শুনে আব্বুকে বলল, ওর এইখানে থাকার দরকার নেই, ওই বাসায় চলে যাক আমার সাথে। আমাকে নিয়ে আম্মু 2 তলায় চলে আসলো। প্রায় কাজ শেষ, অন্ধকার হয়ে যাচ্ছে। তখন আমার একটা দরকারি জিনিস রেখে আসছি ওই বাসায়। আম্মুকে বলার পর আম্মু গেল আনতে ওই বাসায়। একটু লেট হওয়াতে আব্বু বলল 2 তলা থেকে যাতে কাউকে ডাক দেই, আম্মুর কেন লেট হচ্ছে।
আমি বারান্দায় এসে ওই বিল্ডিংয়ের 4 তলার দিকে যেই না ডাক দিতে যাব, তখন দেখি আম্মু নিচে আমার বিল্ডিংয়ে ঢুকলো। ডাক না দিয়ে চলে আসার সময় আমার চোখ গেল ওই বিল্ডিংয়ের ছাদে। দেখি সেই ভাঙা জায়গায় 2 জন মানুষ দাঁড়ানো, এবং 3 সন্ধ্যায় তারা আর কেউ না, আমার মা এবং আমার ওই ক্লাসমেট রাখি আমার দিকে এমন একটা দৃষ্টিতে তাকিয়েছিল যা আজও আমি ভুলতে পারি না। তবে এরপর আর কখনো আমার সাথে এমন কিছু ঘটেনি। অন্যরকম অনেক কিছুই ঘটেছে, কিন্তু এমন কিছু না। যা যা ঘটেছে সবই 3 সন্ধ্যায়। আজও উত্তর নেই সেগুলোর। কি হয়েছিল রাখির সাথে আমাকে বলার পর কেন আমার সাথে এমন ঘটনা ঘটল? কোথাও কি এর যোগসূত্র আছে? আমি জানার জন্য রাখিকে একদিন বলেছিলাম এই ঘটনাগুলো। ও আমায় বলেছিল, আমি জানি না টুম্পা, তবে হুজুর বলেছিল আমার কন্যা রাশি 3 সন্ধ্যায় জন্মের সময়, তাই সহজেই আমাকে দূর থেকে দৃষ্টি করতে পারবে। তখন আমি ভাবলাম এই জায়গায় একটা মিল আছে আমার আর ওর। কন্যা রাশি আর একই সময়ে জন্ম। তাহলে কি এটাই কারণ? জানা নেই, উত্তর জানি না। কতটা ভয়ের ছিল আমার জীবনের সাথে জড়িত এই ঘটনাগুলো, এবং এগুলো সত্যি বাস্তব এবং আমার কাছে শ্বাসরুদ্ধকর ঘটনা। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন রাসেল ভাই। জানি না কতটা লেখার ইমপ্রুভ করতে পেরেছি, গুছিয়ে লেখার চেষ্টা করেছি। আরও অনেক ঘটনা লেখা বাকি আছে। আবারও ভূত.কমের কোনো মডারেটর আমার বলা ঘটনা আরও সুন্দর করে যদি লিখতে চান, শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেক কিছুই আছে যা বিশ্বাসযোগ্য নয়, তবুও সেটাই সত্যি। আল্লাহ হাফেজ। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। প্রথমেই বলে নেই, এই ঘটনা সংগ্রহ করার পরে ঘটনার ভিকটিমের সাথে যোগাযোগ করা হলে তিনি এই ব্যাপারে কোনো কথা বলতে চান না, এবং তিনি তার এই ঘটনা প্রচার করতেও নিষেধ করে দেন আমাকে। এরপরে তাকে অনেক রিকোয়েস্ট করার পরে নাম বাদ দিয়ে প্রচার করতে বলেন। তাই এই ঘটনায় আমি একটি ছদ্মনাম ব্যবহার করছি, আর ঘটনার জায়গার কথা উল্লেখ করলাম না। তিনি চান না এই সময়ে কেউ যারা এই ঘটনা সম্পর্কে জানেন না তারা এই ঘটনাটি জানুক বা তাকে চিনে ফেলুক। আমি তানভীর তুষার, ভূত.কমের একজন মডারেটর। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। প্রায় 1 মাস আগে জেলা শহরের অদূরে একটা টং দোকানে সেই এলাকার স্থানীয় এক বন্ধুর সাথে বসে চা খাচ্ছিলাম। টং দোকানের সামনে ছোট্ট পাকা রাস্তা, একটু পরপর ভ্যান, ব্যাটারি চালিত অটো রাস্তা দিয়ে যাচ্ছে। আমরা চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। এমন সময় আনুমানিক 60 থেকে 65 বছর বয়সের একজন বৃদ্ধকে দেখলাম হেঁটে যাচ্ছেন আমাদের সামনে দিয়ে। আমি তাকিয়ে আছি লোকটার দিকে। বেশ অনেকটা কুঁজো হয়ে হাঁটছেন তিনি। আস্তে আস্তে লোকটা পার হলেন আমাদের সামনে থেকে। বন্ধু আমাকে ছোট একটা ধাক্কা দিয়ে বলল, তুই যে লোকটার দিকে তাকিয়েছিলি তার কুঁজো হওয়ার পেছনে একটা ভয়ঙ্কর ঘটনা আছে। সে কিন্তু যুবক বয়সে আমাদের মতোই ছিল। টং দোকানে থাকা আরেক চাচাও আমাদের কথা শুনে বলে উঠলেন, কত ভালো একটা লোকের আজ কি করুণ অবস্থা। আল্লাহ কার ভাগ্যে কি রেখেছেন তিনিই ভালো জানেন। আমি চাচাকে বললাম, আচ্ছা কি ঘটেছিল তার সাথে? নতুন করে 1 কাপ চায়ে চুমুক দিয়ে চাচা বলতে শুরু করলেন সেই কুঁজো বৃদ্ধ লোকটার ঘটনা। তার নাম আসগর। গ্রামের নিম্নবিত্ত পরিবারে তার জন্ম। পরিবারের বড় সন্তান হওয়ায় তাকে খুব তাড়াতাড়ি সংসারের হাল ধরতে হলো। তিনি খেতে খামারে অন্যের জমিতে দিনমজুরের কাজ করতে শুরু করলেন। এভাবে বেশ অনেকটা সময় কেটে যায়। এরপরে কিছু টাকা জমিয়ে তিনি একটা ভ্যান কেনেন। 90-এর দশকের শুরুর দিকে তিনি ভ্যান চালানো শুরু করেন। তার ব্যবহার আর আচরণ খুব ভালো হওয়ার কারণে গ্রামের প্রায় অনেকের ভাড়া পেতেন তিনি। বেশ ভালোই উন্নতি হতে শুরু করলো তার। এক রাতে তিনি একটা ভাড়া নিয়ে পাশের গ্রামে যান। আসতে বেশ অনেকটা সময় বা রাত হয়ে যায়। গ্রামের মাটির রাস্তা দিয়ে ভ্যানের নিচে কেরোসিন তেলের হারিকেন জেলে তার বাড়ির দিকে রওনা দিয়েছেন তিনি। একটু আসার পরে হঠাৎ একটা বাড়ি থেকে প্রচুর চিৎকার শুরু হয়। তিনি তাড়াতাড়ি করে ভ্যান থামিয়ে সেই বাড়ির দিকে ছুটে যান। গ্রামের অনেক লোকও ছুটে যায় সেই বাড়ির দিকে। সেই বাড়ির মাঝে ঢুকেই তারা দেখতে পান বাড়ির এক ছেলে বিষ খেয়েছে। তাকে তাড়াতাড়ি করে রুম থেকে বের করে আনে সবাই। অবস্থা খারাপ দেখে একজন তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে বলে। গ্রামে এত রাতে সেই ভ্যানই একমাত্র সম্বল। ভাগ্যক্রমে আসগর তখন সেই বাড়িতে। কয়েকজন তাকে দেখে দ্রুত তার ভ্যানে তুলে দিল ছেলেটিকে। তারপরে গ্রামের রাস্তা দিয়ে তারা রওনা দিল হাসপাতালের পথে। কিন্তু
কিন্তু প্রায় 10-15 মিনিট যাওয়ার পরে ছেলেটি তার ভ্যানের ওপরেই মারা যায়। পরে ভ্যান ঘুরিয়ে ছেলেটির লাশ সেই ছেলের বাড়িতে এনে দিয়ে যায় আসগর। এটা গ্রামে তখনকার সময়ে খুব একটা সাধারণ ঘটনা। পর্যাপ্ত পরিমাণে ভ্যান না থাকায় আর যোগাযোগ ব্যবস্থার উন্নতি না থাকায় ভ্যানের ওপরে এমন মৃত্যু সে সময় বলা চলে নিয়মিত ঘটনা। তবে আসগরের ভ্যানে এই প্রথম কারো মৃত্যু হলো, এবং সেটাও বিষ খেয়ে আত্মহত্যা। সে ভ্যান নিয়ে বাড়িতে এসে সেই রাতেই পুকুর পাড়ে ভ্যানটি ভালোভাবে ধুয়ে ফেলল। এরপরে ভ্যান রাখার স্থানে ভ্যানটি রেখে সে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল। ভ্যান রাখার জায়গা তার বাড়ির উঠোনের ঘরের সাথে লাগোয়া। সেটা একটা ছনের ছাউনি দেয়া চালা ঘর, যদিও ঘরের কোনো দেয়াল নেই। একটা বাঁশের খুঁটির সাথে চেইন দিয়ে পেঁচিয়ে তাতে তালা দেয়া। আসগরের প্রায় প্রতিদিনের অভ্যাস, তিনি মাঝরাতে বা ভোর রাতে একবার হলে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখেন তার ভ্যানের দিকে, ভ্যান ঠিক জায়গায় আছে কিনা, এটা দেখার ছিল তার উদ্দেশ্য। সেদিন অনেক রাতে ঘুমানোর কারণে তার ভোরের আজানের আগে ঘুম ভাঙে এবং তা তিনি বুঝতে পারেন না। বাইরে অনেকটা আলো আধারের অবস্থা। ঘরে মিটমিট করে জ্বলতে থাকা হারিকেনের আলো বাড়িয়ে সেটা উঁচু করে ধরলেন জানালার দিকে। ভ্যানের দিকে তাকাতেই তার শরীরে যেন এক ঠান্ডা স্রোত বয়ে গেল। হ্যারিকেনের নড়তে থাকা আলোর ছটায় তিনি দেখলেন একটু আগে বিষ খেয়ে মারা যাওয়া সেই ছেলেটি তার ভ্যানের ওপর শুয়ে ছটফট করছে। প্রচন্ড ভয় তার হাত থেকে হ্যারিকেন মাটিতে পড়ে যায়। হ্যারিকেনের গ্লাস ভাঙার শব্দে তার স্ত্রী উঠে পড়েন। তার স্ত্রী আবছা দেখেন আসগর বসে আছে জানালার পাশে। তিনি নেমে হ্যারিকেনটা ঠিক করে তাকাতেই দেখেন আসগর প্রচুর ঘেমে চলেছে। তার স্ত্রী জিজ্ঞাসা করেন, কি হয়েছে তোমার? এত রাতে জানালার পাশে বসে ঘামছো কেন? আবার হ্যারিকেন ভেঙে ফেললে কি দিয়ে? তিনি স্ত্রীকে আঙুলের ইশারায় ভ্যানের দিকে তাকাতে বলেন, কিন্তু স্ত্রী তাকিয়ে দেখলো সেখানে কিছু নেই এবং আসগরের দিকে তাকিয়ে বলল, তুমি হয়তো মনের ভুলে কিছু দেখেছো, বাদ দাও তো। রাতে এমন একটা ঘটনা ঘটেছে, আবার অনেক রাত করে ঘুমিয়েছো, তাই এমন হয়েছে। ঘুমাও, দেখবা সকালে সব ঠিক হয়ে গেছে। এরপরে প্রায় 1 সপ্তাহ খানেক কোনো সমস্যা হয় নাই। সবকিছু আগের মতোই স্বাভাবিক চলছিল। একদিন বেশ রাত করে বাড়ি ফিরে আসগর তার নির্দিষ্ট জায়গায় ভ্যান রেখে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ভ্যান বেঁধে তালা দেয়া সেই চেনটায় একটু টুংটাং শব্দ শুনতে পান তিনি। মনে হচ্ছে কেউ খুব আস্তে করে বারবার একভাবে টেনে যাচ্ছে চেনটা। তিনি মনে মনে ভাবলেন, এটা নিশ্চয়ই কোনো চোর হবে, ভ্যান চুরি করতে এসেছে। তিনি জানালার থেকে উঠে হ্যারিকেন জ্বালালেন না, ভাবলেন আলো দেখে যদি চোর পালিয়ে যায়। জানালা দিয়েও না তাকিয়ে হাতে একটা ছোট লাঠি নিয়ে তিনি আস্তে করে দরজা খুলে বাইরে বের হলেন। বাইরে চাঁদের বেশ ভালোই আলো পড়েছে, চারপাশ দেখা যাচ্ছে। ভ্যান রাখার চালা ঘরটার দিকে এগোতেই খেয়াল করলেন চাঁদের আলোয় ভ্যানের উপর একটা সাদা বস্তু চকচক করছে। তিনি লাঠিটা শক্ত করে ধরে আরেকটু এগোতেই যা দেখলেন তাতে তার হাতের লাঠি কখন পড়ে গেছে সেই খেয়ালও নেই। চাঁদের আলোয় তিনি স্পষ্ট দেখতে পেলেন সাদা কাফন পরা একটা লাশ শোয়ানো তার ভ্যানের ওপরে। কাফনের ভেতর থেকে এক জোড়া হাত তখনও তালাসহ সেই চেন টেনে চলেছে। এটা দেখে তিনি নির্বাক হয়ে তাকিয়ে আছেন ভ্যানটার দিকে। কথা বলা বা নড়ার কোনো শক্তি নেই তার মাঝে। মনে হচ্ছে কেউ এক মুহূর্তে সব শক্তি যেন চুষে বের করে নিয়েছে তার শরীর থেকে। এরপরেই চেন টানার শব্দটা হঠাৎ থেমে গেল। তিনি ক্ষীণ চাপা সুরে শুনতে পেলেন কেউ তাকে বলছে, আসগর, আমাকে বাঁচা, আমাকে হাসপাতালে নিয়ে যা, তাড়াতাড়ি কর, তালাটা খুলে ফেল, ভ্যানের তালা, আমার খুব কষ্ট হচ্ছে। এরপরে আর আসগরের কিছু মনে নেই। সকালে তাকে তার স্ত্রী বাড়ির উঠোনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। আশেপাশে কিছু প্রতিবেশীও আসগরের স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন। এরপর আসগরকে রুমে নিয়ে গেলে দুপুরের দিকে তার জ্ঞান আসে এবং আসগর সেই রাতের কথা সবাইকে বলে। এরপর থেকে এই কথা গ্রামের সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। কেউ আর আসগরের ভ্যানে ওঠে না, সবাই তাকে এড়িয়ে চলতে শুরু করে। আসগর দিন দিন কোনো ভাড়া না পেয়ে আবার হতদরিদ্রের মতো না খেয়ে না দিয়ে জীবনযাপন করতে শুরু করে। এভাবে কিছুদিন চলার পরে সে সিদ্ধান্ত নেয়, যেহেতু ভয়ে জীবিত কেউ আর তার ভ্যানে ওঠে না, তাই এবার থেকে সে লাশ বহন করবে। সেই সময় এলাকার প্রতিনিধিদের সাথে কথা বলে থানায় তাকে লাশ বহনের কাজ দেওয়া হয়। কোথাও কেউ খুন হলে কিংবা আত্মহত্যা করলে অথবা বেওয়ারিশ লাশ হলেই ডাক পড়ে আসগরের।
কখনো লাশ নিয়ে ছুটতে হয় হাসপাতালে, কখনো মর্গে। এভাবে বেশ কয়েক বছর কাজ করেন তিনি। মর্গের ডোমের সাথেও বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তার। একদিন রাতে হঠাৎ তার ডাক পড়ে, পাশের গ্রামের এক লোক গলায় ফাঁস দিয়ে মারা গেছে, তার লাশ নিয়ে যেতে হবে থানায়। তিনি রাত 9টায় লাশ নিয়ে থানায় আসেন। লাশের সাথে তার আত্মীয় স্বজন সহ আরো কয়েকজন আসে থানায়। পুলিশ থানার সকল কাজ শেষ করতে করতে মধ্যরাত হয়ে যায়। তাকে বলা হয় লাশ নিয়ে তাকে মর্গে যেতে হবে, আর ডোমের সাথে কথা হয়েছে, সেও মর্গের দিকে রওনা দিয়েছে। তিনি লাশ নিয়ে একা চলছেন মর্গের দিকে। চারপাশে ঘন কালো অন্ধকার, রাস্তার পাশে জঙ্গলে ঘেরা সারি সারি গাছ, তার মাঝে জোনাকি পোকার আলো আর ঝিঝি পোকার ডাকে যেন এক উৎসব তৈরি হয়েছে। এক মনে লাশ নিয়ে সেই অন্ধকারে হ্যারিকেনের মিটিমিটি আলোতে ছুটে চলেছেন তিনি। ভ্যানের নিচে বাঁধা হ্যারিকেনের আলোতে মাটির রাস্তার খুব অল্প জায়গায় দৃশ্যমান হচ্ছে, যার ফলে সে অনেক সময়ই ছোট ছোট গর্তে পড়ে যাচ্ছে ভ্যান নিয়ে। এজন্য একটু পর পর ভ্যান থামিয়ে লাশটা আবার ঠিক করে ভ্যানে রাখতে হচ্ছে। এভাবে কিছুক্ষণ ভ্যান চালানোর পরে এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় সে। একটা জঙ্গলের পাশে এসে গাছে ভেঙে পড়া মরা ডালের ওপরে উঠে যায় তার ভ্যানের ডান পাশের চাকা। লাশটা বাম পাশ দিয়ে রাস্তার ওপরে পড়ে যায়। থপ করে একটা শব্দে সে পেছন ফিরে তাকায়। চারপাশে ঘন কালো অন্ধকার যেন আরো জেকে ধরেছে তাকে। পিছনে এসে লাশটা তুলতে গেলেন তিনি, কিন্তু কোনোভাবেই লাশটা আর ভ্যানে তুলতে পারলেন না। এত ভারী, মনে হচ্ছে কেউ লাশের সাথে পাথর বেঁধে দিয়েছে। কিছুক্ষণ চেষ্টা করে হাল ছেড়ে দিলেন তিনি। কি করবেন বুঝে উঠতে পারছেন না। রাস্তার একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলেন যদি কেউ আসে এই রাস্তা দিয়ে, কিন্তু কেউই আসছে না দেখে আবার তিনি লাশটা তুলে নিলেন। এবার খুব সহজেই তিনি ভ্যানে লাশটা তুলে ফেললেন। বেশ অবাক হয়ে গেলেন ব্যাপারটাতে। এই লাশ মাত্র 5 মিনিটে এমন পাতলা হয়ে গেল কি করে? লাশ যাতে আবার পড়ে না যায় ভ্যান থেকে, তাই তিনি ভ্যানে নিচে থেকে একগোছা দড়ি বের করলেন এবং ভ্যানের সাথে পেঁচিয়ে লাশটিকে ভালোভাবে বেঁধে ফেললেন। তিনি আবার ভ্যান চালানো শুরু করে দিলেন। হালকা ফুরফুরে বাতাসে ভ্যান চালিয়ে যেতে তখন বেশ ভালোই লাগছিল তার। কিন্তু হঠাৎ তিনি খেয়াল করেন ভ্যানের পেছন থেকে একটা অস্ফুট স্বরে গোঙানির আওয়াজ ভেসে আসছে। তিনি বাতাসের এলোমেলো শব্দ ভেবে ব্যাপারটা পাত্তা দিলেন না। বেশ চমকে গেলেন একটা গম্ভীর সুরে, বললেন, আমাকে বাঁধলি কেন? খুলে দিয়ে বাঁধো। পিছনে তাকাতেই দেখেন সব ঠিক। তিনি ভাবলেন মনের ভুল, কিন্তু কথাটা তো স্পষ্ট ছিল তিনি মনের ভুল তা স্বীকার করতে পারছেন না। এলোমেলো চিন্তা নিয়ে রিক্সা চালাচ্ছেন। হঠাৎ পেছন দিক থেকে একটা ঠান্ডা হাত জড়িয়ে ধরল তার কোমরের ডান পাশে, আর ভেসে আসলো সেই কণ্ঠ, তোকে না বললাম বাঁধন খুলে দে। এই ঠান্ডা ভয়ের স্রোত তার শরীরের মাঝে একটা আন্দোলন তুলে দিল। এবার নিজেকে আর সামলাতে পারলেন না তিনি। এক লাফে 2 হাতে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। ভ্যানের নিচে হ্যারিকেনের আলো আস্তে আস্তে ঝাপসা হয়ে আসলো তার চোখে, আর সেই সুর বেজে চলেছে, খুলে দে। চোখ বন্ধ হয়ে গেল আজগরের। যখন তার জ্ঞান ফিরে আসলো তখনও ঘন কালো অন্ধকার চারিদিকে। ভ্যানের নিচের হ্যারিকেনের আলোয় উজ্জ্বলতা অনেক কমে এসেছে। মাটি থেকে উঠে বসলেন তিনি। আস্তে আস্তে ভ্যানের কাছে গেলেন। সবকিছুই স্বাভাবিক, কিন্তু এখন রাত কয়টা বাজে এটা জানা নেই। লাশ যেমন করে বেঁধে রেখেছেন তেমনই আছে। তিনি আগের সব ঘটনা মনের ভুল ভেবে আবার ভ্যান চালাতে শুরু করলেন। একটু পরেই কোনো সমস্যা ছাড়াই সেই চিরপরিচিত পুকুর পাড়। আবছাভাবে দেখা যাচ্ছে বিশাল আম গাছ। এখানেই নিয়ে আসতে হবে লাশ। গাছের পাশে একটু দূরেই সেই মর্গ। ভ্যান নিয়ে অনেকবার লাশ বহন করে এই পুকুর পাড়ের রাস্তা ধরে গেছেন তিনি, কিন্তু আজ পুকুরের পানি দেখলেও তার ভয় করছে। ভাবলেন এই বুঝি লাশ পুকুরের পানিতে ফেলে দেয়। এসব ভাবতে ভাবতে লাশ নিয়ে পৌঁছে গেলেন মর্গের সামনে। তিনি লাশের শরীর থেকে বাঁধন খুলে একটা স্ট্রেচার বের করে তাতে লাশটা তুললেন। এবার খেয়াল করলেন লাশ আবার আগের মতোই অনেক ভারী। অনেক কষ্টে একা তুলে সেই লাশ মর্গের রুমে রেখে দিলেন। তারপরে দরজা বন্ধ করে পুকুর পাড়ে আম গাছের নিচে এসে বসলেন। বাতাসের মৃদু শব্দ আর ঝিঝি পোকার ডাকে যেন এক ঘোর চলে এসেছে। মনে মনে চিন্তা করতে লাগলেন, ডোম কেন আসছে না? লাশটা তাকে বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যাবে সে। কতক্ষণ বসেছেন তিনি খেয়াল নেই। চোখটায় ঘুম লেগে এসেছিল। ঠিক এরকম একটা সময় চমকে উঠলেন তিনি। সামনে ডোম দাঁড়িয়ে, তার চোখে মুখে অনেক রাগ। ডোম আজগরকে বলল, এ কি এনেছিস? এটা কার লাশ? এ লাশ তো অনেক পুরনো। তুই অনেকদিন আগে এনেছিলি এই লাশ, আবার আজ কোত্থেকে আনলি এই লাশ?
আসগর অবাক হয়ে ডোমের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। আসগর থতমত খেয়ে বলল, ভাই আর মজা করিস না, এমনিতেই এই ভুতুরের লাশ আজ অনেক জ্বালিয়েছে আমাকে। লাশ বুঝে পেয়েছিস, এখন আমি যাই। ঠিক সেই সময় ডোম রাগান্বিত স্বরে বলল, লাশ নিয়ে এই মাঝরাতে আমি মজা করতে যাব কেন? লাশ যেখান থেকে পাল্টে এনেছিস আবার সেখান থেকে লাশটা নিয়ে আয়। আসগর আরও রেগে যায় ব্যাপারটা নিয়ে, কিন্তু ডোম তাকে জোর করেই টেনে নিয়ে যায় মর্গের রুমে। আসগর রুমে ঢোকার পরে একটা মাংস পচা গন্ধ, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু লাশটা পুরো রাস্তা দিয়ে আসলো, এমন গন্ধ তো সে পায়নি, আর মর্গে রাখার সময় ওই গন্ধ ছিল না। এসব ভাবতেই ডোম তাকে বলল, আজকে লাশ অল্প দূরে, এই লাশটা কাঁধে নে। আসগর ভ্যান নিতে চাইলে ডোম তাকে ধমক দিয়ে লাশ কাঁধে তুলে দেয়, আবার বলে, আমার পিছনে পিছনে আয়। আসগর যখন লাশ কাঁধে নিয়ে যাচ্ছিল তখন প্রচুর ভারী মনে হচ্ছিল, তবুও লাশ নিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। ডোম আগে, আসগর লাশ কাঁধে নিয়ে পরে। পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল তারা। অন্ধকারে দুজনেই হেঁটে যাচ্ছে। আসগরের মনে হতে লাগলো লাশটা নিয়ে যত এগিয়ে যাচ্ছে লাশটার ভার যেন ততই বেড়ে চলেছে। একটু যাওয়ার পরে আসগর খেয়াল করলেন সামনে থেকে ডোম হারিয়ে গেছে। রাস্তায় এই রাতে লাশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আসগর। এদিকে লাশের ক্রমাগত ওজন বাড়ার জন্য ঘাড় বাঁকা হয়ে নুয়ে পড়েছে তার। তিনি লাশটা রাস্তার মাঝে রেখে ডোমের নাম ধরে ডাকতে লাগলেন। ঠিক তখনই রাস্তার দুপাশে অগণিত কাফন করা লাশ পড়ে আছে দেখতে পেলেন। কাফনের মাঝখান থেকে একটা সুর ভেসে আসছে, আমাকে নিয়ে। আসগর এসব আর সহ্য করতে পারছে না, সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফিরে আসে তখন তার বাড়ির উঠোনে একটা পাটিতে সে শুয়ে আছে। চারপাশে দিনের আলো, অনেক লোক তাকে ঘিরে বসে আছে। তার চোখ খোলা দেখে সবাই উৎসুক হয়ে জানতে চেয়েছে রাতে কি হয়েছিল। এটা জানালো যে তাকে সকালে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে কয়েকজন বাড়ি দিয়ে যায়। সে সবকিছু বলে সবাইকে। পরে ডোম জানায় সেই রাতে তার শরীর অসুস্থ থাকার কারণে সে মর্গেই যায়নি। আসগর এটা শুনে রীতিমতো চমকে ওঠে। আরও জানায় লাশ তো ঠিকঠাকই ছিল মর্গের রুমে। আসগর ভাবতে থাকে তাহলে সেই রাতে মর্গ থেকে সে কার লাশ বের করে কাঁধে করে নিয়ে গিয়েছিল, আর ডোমটাই বা কে ছিল? এর উত্তর আজও অজানা। তবে এরপর থেকে আর কাঁধ সোজা করে মাথা উঁচু করে হাঁটতে পারেনি আসগর। সেই থেকে কুঁজো হয়ে সে তার জীবন নির্বাহ করছে। আজ লাশ বহনের কাজের ইতি টেনেছেন তার জীবন থেকে। এই ঘটনাটি মুজাহিদ শুনে তার দাদির কাছ থেকে, এবং ঘটনাটি বলা যায় অনেক অনেক বছর আগের ঘটনা। তো মুজাহিদের দাদারা ছিল 3 ভাই, এবং মুজাহিদের দাদা ছিল সবার ছোট ভাই। তো ওই ঘটনাটি ঘটে মূলত তার দাদার 2 বড় ভাই ছিল তাদের সাথে। মুজাহিদের দাদারা যে গ্রামে থাকতেন সে গ্রামটা কোনো একটা নদীর তীরে ছিল, এবং নদীর তীরে যেহেতু তাদের গ্রাম ছিল, বাসা ছিল, তারা মোটামুটি তাদের জীবন জীবিকা এবং সব কিছুর কাজে নৌকা ব্যবহার করতেন, এবং নৌকা তারা চালাতে জানতেন। নৌকা দিয়ে তারা মাছ ধরতেন এবং আরও অনেক কিছুই করতেন। মোটামুটি যোগাযোগের একটা মাধ্যমই ছিল নৌকা। তো এমনই একদিন তার দাদার 2 ভাই তারা সিদ্ধান্ত নেয় তারা একটা কাজে তাদের পাশের আরেকটা গ্রামে নৌকা নিয়ে যাবেন, এবং যে বলা সে কাজ। তারা সেদিনের মতো তাদের সব কিছু কাজ শেষ করে মানে বিকালের দিকে তারা নৌকা নিয়ে বের হয়ে পড়েন এবং নৌকা চালানো শুরু করেন। তো তাদের সাথে ছোট্ট একটা পিদিমের মতো ছিল, হারিকেন বা পিদিম যেটাই তখনকার আমলে ছিল, ওইরকম একটা লাইটিংয়ের ব্যবস্থা ছিল। তো তারা 2 ভাই নৌকা চালাতে থাকে, সামনের দিকে যেতে থাকে। এভাবে যেতে যেতে তারা মোটামুটি তখন রাত গভীর হয়ে যায়, চারদিকে খুব অন্ধকার, এবং তারা কি করে আস্তে করে তাদের পিদিমটা জ্বালিয়ে দেয়। তো পিদিমের আলোতে তারা আস্তে আস্তে নৌকা চালাতে থাকে। গ্রামটা মোটামুটি দূরেই ছিল, নৌকা দিয়ে গেলে 4-5 ঘন্টা লাগে এরকম। তো রাত তখন বলা যায় অনেক গভীর রাত। গ্রামে তো 8টা 9টা বা 10টা মানে অনেক গভীর রাত বলা যায়, এরকমই একটা সিচুয়েশন। এমন অবস্থায় তারা খেয়াল করে তাদের যে পিদিমের আলোটা ছিল সেটা আস্তে আস্তে মানে নিবু হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে এরকম। তো তারা বুঝতে পারে তাদের পিদিমের তেল শেষ হয়ে গিয়েছে, এবং এটাও চিন্তা করে এই অন্ধকার নদীর মধ্যে তারা
কিভাবে সামনের দিকে আগাবেন, কারণ চাঁদনি যে আলোটা ছিল সেটা ছিল হালকা একটা আলো, সেটা দিয়ে মোটামুটি নৌকার মধ্যে পথ বোঝা যাচ্ছিল না, কোন দিকে যাবেন কোথায় যাবেন সেটা চেনা মানে খুবই কষ্টকর। তো তারা 2 ভাই মিলে সিদ্ধান্ত নেন তারা নৌকাটা কোথাও বিড়াবেন এবং আশেপাশে যদি কোনো গ্রাম থাকে বা কোনো ঘরবাড়ি থাকে সেখানে গিয়ে তারা কোনো আগুনের ব্যবস্থা করবেন। এই ভেবে তারা আস্তে করে নৌকাটা নদীর সাইডে নিয়ে যায় এবং একটা গাছের সাথে বেঁধে আস্তে করে পাড়ে উঠে পড়েন এবং 2 ভাই মনে করেন হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাতে থাকেন, যদি কোনো ঘরবাড়ি বা কোনো গ্রাম পান তাহলে কারো সাহায্য নেবেন সেই চিন্তায়। তো এইভাবে তারা কিছু দূর যায় কিন্তু কোনো ঘরবাড়ি চোখে পড়ে না তাদের। তো ছাতনি আলোর মধ্যে তারা দেখতে পায় হঠাৎ করে মানে দূর একটা ডিবির মতো উঁচা একটা টিলার মতো করে জায়গা, ওইরকম একটা জায়গায় সেখানে ঘরের মতো একটা আপচা আলোর মধ্যে দেখা যাচ্ছিল। তো তারা এবার একটু খুশি হয়, চিন্তা করেন হয়তো এটা কোনো মানুষের ঘরবাড়ি হবে। কিন্তু আস্তে আস্তে তারা যখন ওই ডিবিটার কাছে যান মানে উঁচা টিলাটার পাশে যান, তারা দেখেন আসলে এটা অনেক জংলা একটা জায়গা, চারপাশে অনেক লম্বা লম্বা ঘাস, অনেকদিন মানে মানুষ চলাফেরা না করলে যেরকম অবস্থা হয় সেরকম একটা জায়গা এবং এরই মাঝখানে ছোট্ট একটা পরিত্যক্ত বাড়ির মতো। তো 2 ভাই চিন্তা করে এখানে কি কোনো আসলেই মানুষ থাকে কিনা, এবং 7-5 চিন্তা করতে করতে তারা যেহেতু সেখানে এসেই পড়েছেন তারা চিন্তা করেন যাই হোক এখানে যেহেতু এসেছি তাহলে একটু চেষ্টা করে দেখি বাসায় কি কেউ আছে কিনা বা কেউ থাকলে ডাক দিয়ে দেখি। এই ভেবে তারা আস্তে আস্তে ঘরটার সামনে যান এবং দরজার বাইরে গিয়ে তারা ডাক দেন। ডাক দিয়ে বলেন বাড়িতে কি কেউ আছেন, আমাদের একটু আগুন দিন। কিন্তু আসলে তারা কোনো সাড়া শব্দ পায় না, মানে কোনো রিপ্লাই আসে না। তারা পুনরায় আবার ডাক দেন, এবারও তারা কোনো সাড়া শব্দ পায় না। তো চিন্তা করে আসলে মনে হয় এই বাড়ির মধ্যে কেউ থাকে না, থাকলে হয়তো সাড়া দিত। এবং এই ভেবে তারা সেখান থেকে চলে যাওয়ার আগে কী ভেবে তারা আবার তৃতীয়বারের মতো ডাক দেয় এবং এইবার তারা একটা রিপ্লাই ভিতর থেকে শুনতে পায় এবং রিপ্লাইটা আসে কোনো একটা মেয়েলি গলায়, তাদেরকে বলতেছে এদিকে আসুন আগুন নিয়ে যান। তো তারা একটু ঘাবড়ে যান কারণ কণ্ঠটা একটু কর্কশ ছিল এবং এটাও চিন্তা করেন প্রথম 2 বার ডাকার পর কেউ কোনো সাড়া দেয় নাই, তৃতীয়বার সাড়া দিল এবং তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস না করেই তারা কোত্থেকে এসেছে বা কোথায় যাচ্ছে খাড়া সেগুলো কোনো কিছুই জিজ্ঞেস না করে সরাসরি তাদেরকে বাড়ির ভিতর যেতে বলে আগুন নিয়ে আসার জন্য। তারা যেহেতু গ্রামের মানুষ ছিল তারা মোটামুটি প্যারানর্মাল ব্যাপার স্যাপারের মধ্যে আইডিয়া রাখতেন এবং জানতেন। তারা 2 ভাই বুঝতে পারেন ব্যাপারটা আসলে স্বাভাবিক না, তাদের 2 জনের মানে মনের মধ্যে এটা সন্দেহ জাগে। তারপরও চিন্তা করতে থাকেন তারা যেহেতু বিপদের মধ্যে আছেন আগুনটা কি নিবেন না। এই রকম 7-5 ভাবতে ভাবতে তারা বাসাটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং এমন অবস্থায় তারা একটা দৃশ্য দেখতে পান, ভয়াবহ একটা দৃশ্য বলা যায়। তারা দেখতে পান ওই বাড়ির যে জানালাটা ছিল আস্তে করে সেই জানালাটা খুলে যায় এবং সেই জানালার সামনে এসে দাঁড়ান সদ্য বিবাহিত একজন নববধূ, যার পুরো শরীর মনে করেন স্বর্ণ অলঙ্কারে ভরা, এরকম একটা অবস্থা। কিন্তু তারা একটা জিনিস লক্ষ্য করেন, সেই যে মহিলা লোকটি, সেই যে নববধূটি এসে দাঁড়িয়েছে, তার চোখগুলা মানে সাদা দবদবে, চোখের জায়গায় কোনো মণি নেই, রাতের অন্ধকারও মানে চোখগুলা জলজল করতেছিল। তো এরকম একটা দৃশ্য দেখার পর 2 ভাই মানে বুঝতে পারে এটা স্বাভাবিক কোনো জিনিস না, নর্মাল কোনো জিনিস না মানুষের মতো। কিন্তু তারা ওই জায়গায় মানে স্টাক হয়ে যায় কিছুক্ষণের মধ্যে, তারা কি দৌড় দিবেন কি দৌড় দিবেন না সেরকম চিন্তা করতে থাকে। তো এইবার ওই মহিলা অবয়বটি তাদেরকে ডাক দেয়, বলে আয় আগুন নিবি না। এই কথাটা শোনার পর তারা বিষয়টা আর কোনোভাবেই নিতে পারে না। তারা কি করে ওইখান থেকে জেরে দৌড় দেয় 2 ভাই একসাথে এবং দৌড়াতে দৌড়াতে তারা খোলা প্রান্তরের মধ্যে দিয়ে বিলের মধ্যে দিয়ে দৌড়াতে থাকেন। তারা আসলে কোথায় যাচ্ছেন কোন দিকে যাচ্ছেন তারা কোনো কিছুই বুঝতে পারেন না, বলা যায় এক প্রকার জ্ঞান শূন্য হয়ে দিক বেদিক তারা দৌড়াতে থাকেন। এভাবে তারা প্রায় 10-15 মিনিট দৌড়ানোর পর তারা খেয়াল করেন সামনে একটা বাড়ি দেখা যায় এবং ওই বাড়ির উঠোনে গিয়ে তারা একটা চিৎকার দিয়ে 2 ভাই একসাথে মানে অজ্ঞান হয়ে পড়ে যান। তো এক পর্যায়ে ওই বাড়ির যে লোকজন ছিল তারা বের হয় এবং বের হয়ে তাদেরকে মাথায় পানি ঢালেন এবং পানি ঢেলে তাদেরকে জ্ঞান ফেরান
জ্ঞান ফেরানোর পর তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা কারা, আপনারা কোথায় যাচ্ছেন এত রাতে। তো তারা দুই ভাই পুরো ঘটনাটি তাদের সাথে শেয়ার করেন, কি কি তাদের সাথে ঘটেছে, এবং এটাও বলেন তারা অমুক গ্রামেরই বাসিন্দা, এদিক দিয়ে যাচ্ছিলেন, আগুন নেওয়ার জন্য যখন এদিকে উঠেন তো তাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে। এই কথা শোনার পর ওই বাড়ির যে লোকজন ছিল তারা তাদের জিজ্ঞেস করে আপনারা কি সেই বিলের মাঝখানে জংলা বাড়িটার মধ্যে আগুন নিতে গেছিলেন কিনা। তো তারা দুই ভাই বলে হ্যাঁ আমরা ওই বাড়িতেই গেছিলাম, এবং যাওয়ার পর দেখি এরকম এরকম একটা নতুন বউ আমাদেরকে আগুন দিতে আসে, কিন্তু তার চেহারা মানে তার চোখ সবকিছু খুব বিভৎস ছিল। তো তারা বলে আপনারা আসলে বরাত জোরে এবার বেঁচে গিয়েছেন, কারণ ওই বাড়িতে কোনো সাধারণ মানুষ থাকে না, কোনো মানুষ আজ থেকে অনেক বছর আগ পর্যন্ত ওই বাসাটার মধ্যে কেউ থাকে না। মানে কয়েক বছর আগে ওই গ্রামটার মধ্যে একটা মহামারী আসে কুষ্ঠরোগের মতো। তখন কি হয়, ওই বাড়িটার যত মানুষজন ছিল সবাই একসাথে মানে কুষ্ঠরোগে মারা যান। ওই সময় হয় কি তাদের একটা ছেলে নতুন বিয়ে করেন, এবং বিয়ে করার 3 দিন পরে ওই ছেলে সহ ছেলের বউ সহ সবাই মানে মারা যান। তো ওই বাড়িতে মোটামুটি আর কেউ ছিলেন না সবাই মারা যাওয়ার পর, এবং তখন থেকেই পুরো গ্রামের মধ্যে মানে বাড়িটা হন্টেড একটা বাড়ি হিসেবে পরিচিত হয়ে যায়। কারণ মানুষজন দেখতো রাতের বেলা ওই বাড়ির আশেপাশে অবয়ব হাঁটাহাঁটি করতেছে, এবং রাতের বেলা কান্নার শব্দ বেশি আসতো। তো সবাই কি করতো, বাড়িটা মোটামুটি এড়িয়ে চলার চেষ্টা করতো, এমনকি দিনের বেলাও সেদিকে কেউ যাওয়ার সাহস করতো না। তো এই কথা শোনার পর মুজাহিদের দাদার দুই ভাই তারা খুব ভয় পেয়ে যান, ভয়ে কাঁপাকাঁপি শুরু করেন। তো বাড়ির লোকজন যারা তাদেরকে হেল্প করতেছিলেন তারা বললেন সমস্যা নাই, আজকের মতো আপনারা আমাদের বাসায় থেকে যান, সকালবেলা সমস্যা নাই আপনারা আবার ব্যাক করিয়েন। তো সেদিনের মতো তারা সেখানেই থেকে যান, এবং পরদিন সকালে তারা আবার নৌকা নিয়ে গ্রামে চলে আসেন। এবং এই ছিল তাদের সাথে সেই রাতে ঘটা ভয়ঙ্কর একটা ঘটনা। এখন আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমাকে সেন্ড করেছেন আমাদের ভৌতিকের একজন লিসেনার তামান্না জান্নাত, ঢাকা থেকে তিনি ঘটনাটি আমাদের সেন্ড করেছেন। এখন আমি চেষ্টা করব আমার মতো করে পুরো ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার, আশা করি আপনারা সবাই এনজয় করবেন। আমি ঘটনায় চলে যাই। তো সেবার তামান্নারা তাদের একটা নতুন বাসা নিয়ে ঢাকার উত্তরারি কোনো একটা জায়গায়, আমি স্পেসিফিকভাবে বলতেছি না, তারা উঠে, এবং বাসাটা মোটামুটি নতুন এবং রেনোভেটেড টাইপের একটা বাসা ছিল, গোছগাছ একটা সুন্দর বাসা ছিল। তবে এটা বলে রাখি, বাসাটা যেখানে ছিল সেই জায়গাটার নাম প্রেমবাগান নামের একটা জায়গা, ওই জায়গাটার আশেপাশে একটা বাসা ছিল। তো বাসার মধ্যে 3টা রুম ছিল, 3টা বেডরুম, এবং তারা সিলেক্ট করে যে একটা রুমের মধ্যে তামান্নার আব্বু আম্মু থাকবে, এবং অন্য একটা রুমে তাদেরই পরিচিত গ্রাম থেকে আসা 2জন চাচা চাচি থাকবে, এবং অন্য আরেকটা যে রুম ছিল সেটার মধ্যে তামান্না এবং তার চাচাতো বোন, মানে যে চাচা চাচিরা গ্রাম থেকে আসবে তাদেরই একটা মেয়ে ছিল তামান্নার সমবয়সী, এবং সে মেয়েটা সহ তামান্না সহ মানে অন্য আরেকটা রুমে থাকবে, এরকম সিলেক্ট হয়। তো মোটামুটি তারা বাসায় উঠে যায়, এবং বাসায় ওঠার পর প্রথম যেদিন তারা বাসায় উঠে সেদিন তামান্নারা বাসাটা সব গুছিয়ে রাতে যখন বেডে চলে আসে, তো তারা গল্প করতেছিল, মোটামুটি রাত জেগে গল্প করতেছিল, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। তামান্নার যে চাচাতো বোন নুসরাত, ওরা 2জন বসে গল্প করতেছিল। এমন অবস্থায় তারা হঠাৎ একটা শব্দ শুনতে পায়। শব্দটা হচ্ছে মানে তাদের যে ওয়াশরুম ছিল, বাথরুমের যে দরজাটা ছিল সেটা কেউ জানি খুব জোরে ওপেন করছে, এবং ওপেন করার পর আবার খুব জোরে বন্ধ করে দিয়েছে, এরকম একটা সাউন্ড। তো তারা একটু চমকে উঠে প্রথমের দিকে চিন্তা করে বাথরুমের দরজা এত রাতের বেলা এত জোরে কে খুলবে এবং কে লাগাবে। তো পরক্ষণে তারা আবার চিন্তা করে হয়তো বাসার কেউ উঠেছে নাকি, কিন্তু এটাও চিন্তা করতে থাকে এত রাতের বেলা যদি কেউ বাথরুমে যায় তাহলে এত জোরে কেন দরজা লাগাবে বা এত জোরে কেন ওপেন করবে, এবং তারা ভাবতে থাকে তারাকে দেখতে যাবে কিনা। কিন্তু সেই সাথে এটাও চিন্তা করে তারা যেহেতু ছোট মানুষ, রাত জেগে রুমের মধ্যে বসে আছে না ঘুমিয়ে, সেটা যদি কেউ লক্ষ্য করে বা কেউ যদি টের পেয়ে যায় তাহলে হয়তো তাদের অনেক বকাঝকা শুনতে হবে। তো সেই বইয়ে তারা করে কি, তারা আর উঠে না, তারা ওই বেডের মধ্যেই শুয়ে থাকে গা ঘেঁষাঘেঁষি করে,
এবং ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আসলে ঘুম আসতেছিল না, কারণ একটার পর একটা সাউন্ড তারা শুনতে পায়। এইবার তারা শুনতে পায় মানে বাথরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ আসতেছে। বাথরুমে যে পানির ট্যাপগুলো থাকে সেগুলো কেউ জানি একবার চালু করতেছে, একবার বন্ধ করতেছে, এরকম শব্দ। এবং হঠাৎ করে তারা শুনতে পায় বাথরুমে শাওয়ার নেওয়ার শব্দ। তো তারা দুইজনেই বেশ ঘাবড়ে যায়, কিন্তু ছোট যেহেতু ছিল তারা সাহস করে যে গিয়ে দেখবে সেই সাহসটা তাদের ছিল না। এবং তারা অনেক কষ্টে মানে সেদিনের মতো ঘুমিয়ে যায় এবং কাহিনীটা সেখানেই শেষ হয়। এর পরের দিন তারা ঘুম থেকে উঠে মানে তাদের দৈনন্দিন যে কাজ ছিল সেগুলো করে এবং দিনটা ভালোভাবেই কেটে যায়। তারা বলা যায় এক প্রকার সেই গতকাল রাতের কথা সেটা পুরোপুরি মাথা থেকে ভুলে যায় এবং সেদিনের মতো তারা আবার যখন বেডে আসে তো তারা রাত জেগে গল্প করতে থাকে। তাদের মাথায় আসলে ছিল না তারা যে গতকালকে শব্দ শুনেছিল এবং ভয় পেয়েছিল সে কথা। এভাবে কিছুক্ষণ চলে যায়, যখন মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে এমন অবস্থায় তারা আবার হঠাৎ করে সেই গতকালের মতো সাউন্ডগুলো শোনা স্টার্ট করে। তো গতকালকে যদিও বা তারা ঘটনাগুলো মোটামুটি স্বাভাবিকভাবে নিয়েছিল এবং যতটুকু চেষ্টা করেছিল নিজেদের সাহস রাখার, আজকে কিন্তু তারা আর সেভাবে নিজেদের ধরে রাখতে পারতেছিল না, কারণ বারবার যখন ঘটনাটা রিপিট হচ্ছে এবং সেম সাউন্ড তারা শুনতে পাচ্ছিল। তো তারা সেদিনের মতো আসলে খুব ভয় পেয়ে যায়, কিন্তু ঘটনাগুলো যে কাউকে বলবে বা কাউকে ডাকবে সেই সাহস তারা মোটামুটি করতে পারতেছিল না, কারণ তারা যেহেতু বয়সে ছোট ছিল এবং এত রাতের বেলা যদি কাউকে গিয়ে বলে বা মানে এই ব্যাপারে কমপ্লেন করে তখন বাসার অন্যান্যরা বকাবকি করবে, তোমরা এখনো না ঘুমিয়ে কি করতেছো। তো এইগুলা চিন্তা করে তারা পুরো ব্যাপারটাই চেপে যায় এবং সেদিনের মতো ঘুমাই যায়। তো এইভাবে তারা আসলে মোটামুটি এভরি সিঙ্গেল ডে বলা যায় এই টুকটাক সাউন্ড শুনতো, টুকটাক বাসার মধ্যে বিভিন্ন প্রবলেম তারা ফেস করতে থাকে। কিন্তু এগুলা দেখতে দেখতে বা শুনতে শুনতে এক প্রকার তারা ব্যাপারগুলোর মধ্যে ইউজ টু হয়ে যায়। তো এভাবে কিছুদিন চলে যায়, কিছুদিন বলতে পুরো একটা মাস চলে যায়। তো এমনই আরেক রাতের ঘটনা, তামান্না এবং নুসরাত তারা ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছিল। এমন সময় তারা হঠাৎ একটা মানে বাড়ির মধ্যে দপ করে একটা সাউন্ড শুনতে পায়, কিছু যদি ওপর থেকে নিচে পড়ে যায় ফ্লোরের মধ্যে ওইরকম একটা বিকট সাউন্ড তারা শুনতে পায়। এবং তারা কি করে তাড়াতাড়ি টিভি বন্ধ করে নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ে এবং ঘুমানোর চেষ্টা করে। এই ফাঁকে সাউন্ডটা আসলে শুধু তারা না, বাড়ির অন্যান্যরাও ওই দিন শুনতে পায় এবং তারা সবাই করে কি দৌড়ে তাদের রুমে চলে আসে এবং চলে এসে দেখে তারা তো বেডের মধ্যে শুয়ে আছে এবং এই ধরনের কোনো কিছু তাদের রুমে হয় নাই। তো এটাও বুঝতে পারে সাউন্ডটা আসলে তাদের রুম থেকে হয়নি। তো বাসার সবাই একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করে এবং সবাই আসলে বলা যায় একটু ঘাবড়ে যান সাউন্ডটা কোত্থেকে আসে। এবং এমন অবস্থায় আরেকটা ঘটনা ঘটে যায়, তারা সবাই শুনতে পায় তাদের পাশে যে রুমের পাশে যে বাথরুমটা ছিল সেটা থেকে একটা সাউন্ড আসতেছে এবং সেটা হচ্ছে তামান্নার আম্মুর সাউন্ড, উনি চিৎকার করতেছেন। তো সবাই কি করে দৌড়ে সেখানে যায় এবং দৌড়ে গিয়ে দেখার চেষ্টা করেন আসলে হচ্ছেটা কি। তো তামান্নার আব্বু যখন দরজাটা খুলে ওয়াশরুমের দরজাটা, উনি দেখতে পান বাথরুমের ফ্লোরে তামান্নার আম্মু পড়ে আছে এবং গুঙাচ্ছেন। তো তাড়াতাড়ি তারা কি করেন ওনাকে ধরে তুলেন এবং ধরে তোলার পর জিজ্ঞেস করেন কি সমস্যা। তো তামান্নার আম্মুর বাথরুম হচ্ছে, তামান্নার আম্মু বলে উনি হঠাৎ করে বাথরুমের মধ্যে শাওয়ার নেওয়ার শব্দ শুনতে পান এবং পানির যে ট্যাপগুলা ছিল ওই ট্যাপগুলা বন্ধ হচ্ছিল চালু হচ্ছিল এরকম সাউন্ড শুনে উনি বাথরুমের মধ্যে আসেন এবং তিনি বাথরুমের মধ্যে ঢুকে দেখার চেষ্টা করেন বাথরুমের মধ্যে কেউ আছে কিনা। তো তিনি দেখেন বাথরুম পুরোপুরি মানে ফাঁকা, বাথরুমের ভিতরে কেউ নেই। এবং সেই সাথে সাথে একটা ঘটনা ঘটে যায়, তিনি ফিল করেন তাকে পেছন থেকে কেউ একজন ধাক্কা দিয়ে সঙ্গে সঙ্গে বাথরুমের ফ্লোরের মধ্যে ফেলে দেয় এবং ধাক্কাটা খুব জোরেই ছিল যে উনি মোটামুটি বলা যায় নিজেকে ধরে রাখতে পারেন না, ফ্লোরের মধ্যে ধাপ করে উনি পড়ে যান এবং পড়ে গিয়ে উনি সাউন্ডটা করেন। তো সবাই বুঝতে পারে যে ঘটনাটা আসলে কি ঘটেছে, কারণ বাথরুমের মধ্যে যেহেতু কেউ নেই এবং ওনাকে যেহেতু ধাক্কা দিয়েছেন তো তারা বুঝতে পারে ঘটনাটা নর্মাল কোনো ঘটনা না। তারা আসলে খুব ভয় পেয়ে যান এবং সেই রাতের মতো তারা চিন্তা করতে থাকেন তারা কি করবেন। সকাল যখন হয় তারা মানে তামান্নার আব্বু
বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়িওয়ালার কাছে যান এবং বাড়িওয়ালার কাছে গিয়ে উনি জিজ্ঞেস করেন বাসাটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। তো বাড়িওয়ালা কি করে, এক বাক্যেই মানে অস্বীকার করেন এবং পুরাপুরি মানে কথার উপর দিয়ে উড়িয়ে দেন, বলেন না এরকম কোনো সমস্যা আমার বাসায় নেই এবং আপনারা হয়তো ভয় পেয়েছেন আর এগুলা ঠিক হয়ে যাবে, জাস্ট এভাবে মানে ওদেরকে একটা বুঝ দিয়ে দেয়। কিন্তু ওদের ফ্যামিলি ব্যাপারটা কোনোভাবে মানে নিতে পারতেছিল না যেভাবে বাড়িওয়ালা ওদেরকে বলেছে, কারণ তারা বাসার মধ্যে বিভিন্ন ধরনের সাউন্ড, বিভিন্ন ধরনের প্রবলেম প্রতিনিয়ত ফেস করতে থাকে এবং তারা সেই সাথে চিন্তা করতে থাকে এটার কি কোনো সলিউশন করা যায় কিনা। কিন্তু আনফর্চুনেটলি তারা ওইটার কোনো সমাধান করতে পারে না এবং খুব টেনশনের মধ্যে থাকেন, কারণ বাসার মধ্যে ছোটো 2টা বাচ্চা এবং সাথে তারাও সবাই মানে ফেস করতেছে ঘটনাগুলো। ওভারঅল সব কিছু মিলিয়ে মানে পুরো একটা প্রবলেমের মধ্যে তারা দিন কাটাচ্ছিল। তো এমন একদিনের ঘটনা, তামান্নার আব্বু সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে যান বাজার করতে, কিন্তু বাজার করতে গিয়ে উনি 10-15 মিনিট পরে মানে বাসার মধ্যে হন্তদন্ত হয়েই ঢুকে পড়েন এবং খালি ব্যাগ নিয়ে ফিরে আসেন। তো তখন তামান্নার আম্মু জিজ্ঞেস করে কি সমস্যা, কি হয়েছে। তো তামান্নার আব্বু তখন একটা কথাই বলে, আমরা এই বাসাটা ছেড়ে দিব, এখানে আর থাকা যাবে না। তো সবাই তামান্নার আব্বুকে ধরে এবং জিজ্ঞেস করে আসলে ঘটনাটা কি সমস্যা। তো তামান্নার আব্বু বলে, আমি আজকে জানতে পারলাম এই বাসার পাশেরই আরেকটা বাড়িওয়ালার কাছ থেকে যে এই বাসাটার মধ্যে আজ থেকে 2-3 বছর আগে একটা দম্পতি উঠেছিল এবং তাদের ছোট্ট একটা বাচ্চা ছিল, স্বামী স্ত্রী এবং ছোট্ট একটা মেয়ে ছিল। তো হয় কি একদিন মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে এবং ওই যে হাজব্যান্ডটা ছিল সে কি করে তার ছোট মেয়েটা এবং ওয়াইফকে বাসার মধ্যে থালা মেরে মানে বাইরে চলে যান। তো দুর্ভাগ্যবশত এমন টাইমে বাসার মধ্যে আগুন লাগে, গ্যাসের আগুন লাগে এবং তাদেরকে আর উদ্ধার করা যায় নাই। তারা ওইখানেই তার মেয়ে এবং স্ত্রী দুইজনেই মানে পুড়ে গিয়ে মারা যান। এরপর থেকে এই বাড়িওয়ালা মানে বাসাটা মোটামুটি বন্ধ করে ফেলে রেখেছিল, কিন্তু কিছুদিন আগে তারা বাসাটা আবার রেনোভেট করে এবং মোটামুটি নতুন করে আবার সব কিছু সাজিয়ে তারা বাসা ভাড়া দেওয়ার চেষ্টা করে। তা এমন টাইমে তামান্নারা উঠেন এবং উঠে মানে এই সমস্যাগুলোর মধ্যে পড়ে যান। তো সবাই ডিসিশন নেয় যাক এরকম যেহেতু বাসাটা হন্টেড, এখানে না থাকাই বেটার, এবং তামান্নারা তাড়াতাড়ি আর একটা বাসা ম্যানেজ করে মোটামুটি 2-1 দিনের ভিতরে ওই বাসাটা ছেড়ে অন্য নতুন একটা বাসায় চলে যান। তো নতুন বাসায় ওঠার পর তারা মোটামুটি প্রবলেম মুক্ত হয়ে যান, তাদের আর কোনো প্রবলেম হয় না, এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তাদের বাসায় আর ঘটে নাই। সো এই ছিল তামান্নার ঘটনা। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। আমি তামান্নাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ঘটনাটি লিখে সেন্ড করার জন্য। তার পরিবারের সাথে ঘটা একটা সত্য ঘটনা।